একবার হয়েছিল। সো পরে যখন সেকেন্ড লেভেল পরীক্ষা দিলাম, তো তখন আমার কাছে এরকম মনে হয়েছিল যে দিন হলো কতদিন, 120 দিন, যে রেজাল্টের দিন থেকে 120 দিনের ভিতর আপনার পরীক্ষা শেষ। এর ভিতর ক্লাস, অফিস, পড়াশোনা এবং পরীক্ষা অ্যাটেন্ড করা, মানে যেদিন রেজাল্ট হয়েছে ওই দিনের থেকে 120 দিনের ভিতর আপনার পরীক্ষা আবার শেষ পরের লেভেলে। সেকেন্ড লেভেলে যখন 7টা পরীক্ষা দিলাম, তো তখন আমার কাছে এরকম ছিল, আমি ওই সময় 4টা পাস করছিলাম, ফাইন্যান্সিয়াল, এফএম, এফএ, বিজনেস স্ট্র্যাটেজি আর আইটি, আর বাকিগুলোতেও সি আসছিল 2টা, একটা ডি। সো আপনি যেটা বললেন যে 31শে জানুয়ারি যদি আপনার শেষ হয় ক্লাস, হ্যাঁ, সো ক্লাস শেষ হলে আপনি 1.5 মাস হলে 90 ডেজ টাইম পাবেন। ওকে, সো 90 ডেজ এর আপনার একটা প্ল্যান করতে হবে যে আমি 90 ডেজ এর ভিতর 1.5 মাস, সরি 1.5 মাস হলে 45 ডেজ, 45 ডেজ এর আপনার একটা প্ল্যান করতে হবে যে 45 ডেজ এর আমি কিভাবে কাজে লাগাবো। সেক্ষেত্রে আপনার প্রথমেই দেখতে হবে যে আপনি কয়টা পরীক্ষা দিবেন। সো কয়টা পরীক্ষা দিবেন সেটার উপর বেস করে আপনাকে এই করতে হবে। এবার একটা টাইম নিতে হবে যে আমার যা কিছু জানা পসিবল, যা কিছু পড়ার দরকার সবকিছু আমি পড়ে নিব, জানবো। দেন আমার কাজ হলো এটারে বারবার রিভিশন দেওয়া। সো রিভিশন দেওয়া শেষ হলে পরীক্ষার আগের একটু কিছু প্রিপারেশন থাকে, যে আমি পরীক্ষার আগের দিন কি দেখবো আসলে। আমার বইতে ধরেন চ্যাপ্টার থাকতে পারে 12টা, তো একটা চ্যাপ্টার দেখতে গেলে আপনার হয়তো বা একদিন কেটে যায়, শেষ হয় না। কিন্তু পরীক্ষার আগের দিন তো আপনার এই 12, 13টা, 14টা চ্যাপ্টার রিভিশন দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? তো আপনার প্রিপারেশন লেভেল ওইভাবেই থাকতে হবে যে আমি এই চ্যাপ্টারে এই জিনিসগুলো দেখবো পরীক্ষার আগে, অথবা আমি যদি ফুল জিনিসটা জানি, তো মানে সম্পূর্ণ জিনিসটা যদি আমার আয়ত্তে থাকে, তখন আমার একটা কনসেপ্ট চলে আসবে যে হ্যাঁ আচ্ছা এটা দেখলে এটা ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে, এটা দেখতে হবে, এটা দেখতে হবে। সো ফার্স্ট অফ অল হলো আপনার ডিসিশন নিতে হবে আপনি কয়টা পরীক্ষা দিবেন। তবে আমার কাছে মনে হয় আপনার যতগুলো স্কোপ আছে পরীক্ষা দেওয়ার, যদি 7টাই স্কোপ থাকে 7টাই দেন। যদি কারো এক্সামশন থাকে যে না আমার এক্সামশন আছে 2টা, বাকি 5টা পরীক্ষা দেন। আবার অনেক সময় যদি এরকম প্ল্যান থাকে না আমি 5টা না আমি 3টা দিব, বাকি 2টা পরে দিব, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন আর কি। সো দ্যাটস ইট। স্যার যে কটা পরীক্ষা দিব সেই কটাই কি মানে ভালো মতো পড়বো, নাকি আমি 7টা সাবজেক্ট টাচ করব, বাট আমি যে 3টা পরীক্ষা দিব সেই 3টা বেশি পড়বো? ইটস ডিপেন্ড অন ইউর স্ট্র্যাটেজি সাদ্দাম। যে আপনি এরকম হইতে পারে যে হ্যাঁ আমি 7টায় পরীক্ষা দিব, 3টা আমার টার্গেট, তো 3টায় বেশি টাইম দিব, বাকিগুলোতে আমি হয়তো 20%, 30%, 40% করে টাইম দিব যেটা দেওয়ার কথা। যদি হইলো হয়তো কিছুটা আপনি টাচে থাকলেন, বাট হ্যাঁ এটাও এক ধরনের স্ট্র্যাটেজি হইতে পারে, বাট ডিপেন্ডস অন ইউর মাইন্ড সেট আপ। ওকে, স্যার বি পেলে কি, হ্যাঁ বলেন। বি পেলে কি ইমপ্রুভমেন্ট দেওয়া যায় আবার, বি যদি কেউ পায়? আরে ভাই আপনার ইমপ্রুভমেন্টের কি দরকার আছে? এখানে কেউ এ পাইছেন না বি পাইছেন এটা দেখতে আইব না। বি পাইলে তো পাস। বি পাইলে পাস, পাশের চিন্তা করেন, আপনার 90%, 95% পাইতে হবে না। কারণ হলো আপনার পাস আর ফেল দ্যাটস ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো ডেফিনেটলি তো আপনি চাবেন যে ভালো পরীক্ষা দেওয়ার জন্য, বাট আপনি যদি ধরেন যে 7টায় পাস করে যান, তো আপনি জানবেনই না যে আপনি বা 7টায়, কিংবা ধরেন 2টা এক্সামিনেশন পাইছেন বাকি 5টায়, বা 4টে এক্সামিনেশন পাইছেন বাকি 2টা পরীক্ষা দিচ্ছেন, বাকি 3টা পাস করে গেলেন, আপনি তো জানবেনই না আপনি কোনটায় কোন গ্রেড পাইছেন। জানেন এটা? আপনি অনলি দেন আপনি যদি পার্শিয়ালি পাস করেন তখন আপনি গ্রেড জানতে পারেন, কিন্তু এমনিতে যদি আপনি পাস করে যান তখন আপনার লেখা আসবে কংগ্রাচুলেশন। জি স্যার বুঝতে পারছি। তো আপনার কি দরকার আছে? আপনার তো ওইটা দরকার নাই। আপনার এটা দরকার হলো যে আপনি বির প্ল্যান সেট করবেন, যদি এ আসে তো আপনার জন্য গুড। সো সেজন্য আপনি থ্যাংক ইউ জানাবেন নিজেকে, তার উপর আল্লাহরে থ্যাংক ইউ জানাবেন যে হ্যাঁ গুড আমি পরিশ্রম করছি, কাজে লাগছে। কিন্তু আপনি বির জন্য প্ল্যান সাজাবেন। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার অনেক সময় স্যার পাস স্যার মার্ক এখন তো প্ল্যান করে হয় না স্যার, সব সব অধ্যায় থেকে আসে, মানে সব চ্যাপ্টার থেকে আসে, আবার কিছু কিছু আসে মানে ধরা বাঁধা নাই যে চ্যাপ্টার থেকে আসবে বা এরকম কিছু সবাই পাবে। So, এক আপনারা একজনের বোধহয় এক একটা আসতেছে। বই যদি দেখে থাকেন, আপনি একটা খেয়াল করেন, বই দিয়ে যদি দেখে থাকেন ওই জায়গায় একটা গ্রিড দেওয়া থাকে যে কোনটার থেকে কত পার্সেন্ট। সো দেখেন মেইনটেনিং ফাইন্যান্সিয়াল রেকর্ডস ওই জায়গায় 30% আছে, অ্যাডজাস্টমেন্ট টু অ্যাকাউন্টিং রেকর্ডস এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 35 আছে, প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 35 আছে। আপনার বইয়ের প্রথমে চ্যাপ্টারের শুরুর আগেই বলে দেওয়া আছে স্পেসিফিক গ্রিড।
আপনি কোন জায়গায় কত টাইম দিবেন এখান থেকে আপনার বুঝতে হবে, বুঝতে পারছেন? আন্ডারস্ট্যান্ড করতে হবে। এবার 5 স্যার, কোশ্চেন এখানে দেখতে তো হবে। প্রশ্নই মিলে না, মানে আমি একরকম পাইলাম, আমার পাশের জন পাইলো আরেক রকম, তার পরের জন পাইলো আরেক রকম। হ্যাঁ, এটা এটা তো হইতেই পারে ভাই। এটা যদি আপনার ধরেন যে ওই সেকেন্ড লেভেলে যে এই প্রবলেমটা হবে না, তো তখন তো আপনার স্পেসিফিক একটা কোশ্চেন থাকবে, কিন্তু এই যে কোশ্চেন ব্যাংকের থেকে আপনার কোশ্চেন আসতেছে, সো আপনার হয়তো বা একটা সহজ আসতেছে, আরেকজনের একটা কঠিন আসতে পারে। সো আপনার যে কঠিন আসবে এরকম তো কোনো নিয়ম নাই। ঠিক আছে, স্যার তো জি স্যার, পজিটিভলি থিঙ্ক করেন। আমার সিনিয়র পরীক্ষা দিয়েছিল, সে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে, পাশের জনকে বলে ভাই আমার তো নাই এটা, পরে এটা আসতে পারে, আসে নাই নাকি। আপনার হয়তো বা হ্যাঁ। ওনার হয়তো বা প্রথমে আসছে, ওনার হয়তো বা লাস্টে আসতে পারে, না স্যার এরকম নাই, মানে নাও আসতে পারে। আলাদা স্যার, আলাদা মানে প্রশ্ন আলাদা করা হয়। হলো, তবে আপনাদের একটা জিনিস বলি, যে ওই জায়গায় কোশ্চেন যেগুলো করা আছে সিমিলার প্যাটার্ন অবশ্যই দেয়া আছে, যে সিমিলার প্যাটার্ন অবশ্যই থাকার কথা। সিমিলার প্যাটার্ন হইলে আপনি কোশ্চেনের লেভেল তো আছে, যেরকম ধরেন আমি তো আপনাদের ধরেন যে 10 আর 10 20, সে জায়গায় আমি বলতে পারি যে 15 15 কত, কিন্তু তার বলে আমি তো এরকম বলবো না যে 153 গুণ 152 কত, বলবো? ওরকম বলা হবে না। সো সিমিলারিটি থাকবে। আর কি বলা যায়, এই প্যাটার্ন যেহেতু আপনার এরকম, তো সেক্ষেত্রে আপনি প্রিপারেশন নেন, আপনার যে টাইপের কোশ্চেনই আসুক আপনি অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, আর আপনার 50টায় বা 35টায় বা সেটটাই যে কঠিন আসবে এটা তো আপনার ভাবার দরকার নেই, আপনার সহজে তো আসতে পারে। সো ট্রাই ইউর বেস্ট, বুঝতে পারছেন? স্যার আর কনফিডেন্স রাখা উচিত, নিজের প্রতি কনফিডেন্স আমাদের রাখবেন। কোশ্চেন কি 50টা কোশ্চেন হবে স্যার? হ্যাঁ, ওই হ্যাঁ জায়গায় ভাই, 50টা, এটা 50টা, হ্যাঁ 100 মার্ক, 50টাই দিছে। 100 মার্ক 2 মার্ক করে একটা। আচ্ছা স্যার একটা কথা বলি, অনেক সময় স্যার পাস মার্ক আসলেও না কি বলে পাস হয় না, এটা সম্বন্ধে কি আপনি জানেন কিনা, অথবা আইসিবি নাকি মানে পরীক্ষা দেওয়ার পরে সব পাস করায় না, সেই সম্বন্ধে কিছু আপনি জানেন কিনা? ও আচ্ছা, ফার্স্ট অফ অল পাস করায় না এটা কোনো ঠিক না। হ্যাঁ, হ্যাঁ ঠিক না এই সেন্সে, আমি আমি এই সেন্সে বলতেছি, আপনার কাছে হয়তো বা শুনলেই মনে হইতে পারে যে স্যার কি বলতেছে, পাস করে গেছে এই জন্য বলতেছে। সেটা হলো আপনি কিছু কিছু সময় হয়তো বা এরকম হয় যে হয়তো আপনি আপনার আপ টু দা মার্ক পরীক্ষা দিচ্ছেন, কিন্তু আসতেছে না। সো ধরে নেন আপনার থেকে অন্যরা আরো ভালো পরীক্ষা দিচ্ছে, জি বুঝতে পারছেন? আর সেটা হলো যে পাস মার্ক যাই থাকুক আর না থাকুক, আপনি প্রথম দিকে ফার্স্ট লেভেলে তো ধরেন যে আপনি পাস ফেল এইসব নিয়ে চিন্তা করতেছেন, আর সেকেন্ড লেভেলেও চিন্তা থাকবে মাথায়। ফাইনাল লেভেলে যায় কি হয় জানেন, অ্যাডভান্স লেভেলে যায় কম্পিটিশন আসলে আপনার নিজের সাথে নিজের, নিজের সাথে নিজের হলো ওই যে যে কোশ্চেন আসবে, ওই কোশ্চেন আপ টু দা মার্ক আপনি আনসার করতে পারবেন কিনা ঠিক মতন, সেটা নিয়ে আপনার সাথে আপনি কম্পিটিশন করেন, আচ্ছা অন্যের সাথে ঠিক আছে, কম্পিটিশন হ্যাঁ আপনার নাই। স্যার পাস মার্ক যে কত আসলে এটাই নাকি জানা নাই কাউ, না, এরকম দিয়া আছে তো, জানি না আমি দিয়া আছে না, আপনার দিয়া থাকে তো, রেজাল্টের সময় দিয়া থাকে না স্যার, ওই যে স্কেল। সেজন্য বললাম না, ধরেন 50 পেলে পাস, ঠিক আছে 50 পেলাম কিন্তু আমার পাস আসলো না, মানে তাহলে পাস কততে, তাহলে 60 না পাস? না, ওই যে যে স্ল্যাব আপনাদের দেয়া বলতেছে আছে, স্যার একটা আপনি একটু ধরে স্ট্যান্ডার্ডের নেন কথা। যে ওইটা পাইলে পাস। হ্যাঁ, এখন ওইটা যে আপনি পাইছেন এটা কিভাবে বুঝলেন? এটা স্যার এই যে না আপাতত প্রশ্ন খাতাও দেখায় না, মানে এরকম হয় স্যার, আমি যেটা বলছি জানি না ভুল কিনা, কিন্তু শুনছি আমি। সো নেগেটিভ চিন্তা বাদ দেন, আপনারা ইয়াং, ঠিক আছে, নেগেটিভ চিন্তা করবেন কেন, পজিটিভ চিন্তা করেন। আর এভাবে চিন্তা করেন যে আপনি পরীক্ষা দিবেন, সো আইসিবি পাস করাইতে আপনাকে বাধ্য হবে, এরকম ভাবে পরীক্ষা জি দিবেন যে ঠিক আছে। যাই আসুক কোশ্চেন আমি আনসার করব, এবং যদি 10 জন পাস করে তাহলে আমি পাস করবো, যদি 20 জন পাস করে তো আমি পাস করবো, এরকম স্যার ভাবে পজিটিভলি থিঙ্ক করেন। আমার সিনিয়র স্যার এসুরেন্স পাস করছে স্যার, উনি দাগাইছিল 34টা কারেক্ট, আর 10টা Okay. আল্লাহর নাম নিয়ে দাগাই ফেলছে, পাস হয়ে গেছে। So, তাহলে তো সে একজন আল্লাহর নাম নিয়েই তো দাগাইছে, তো হইছে। সমস্যা নাই। সো না হয়েছে, গুড, কংগ্রাচুলেশন। সেকেন্ড লেভেলে কি এমসিকিউ থাকবে নাকি? হ্যাঁ, বুঝিনি। সেকেন্ড লেভেলে কি এমসিকিউ থাকবে না ওখানে যে আবার রিটেন? আপনাকে রিটেন 100% রিটেন। স্যার মনে হয় আমরা এখন শুরু করলে ভালো হয়, 75%, ওকে, থ্যাংক ইউ, 75%, থ্যাংক ইউ। জি সো ওয়েলকাম। এবং আমরা দেখেন, আমরা তো আমরা ডিসকাস করলামই, আমার মনে হয় যে এই জায়গায় 75 আছে, অনেকেই বোধহয় ইন্টারেক্টিভ হইলে ভালো হয়, কারণ
যদি প্রবলেম থাকে, কিছু দুইটা জিনিস থাকে, আমি একটা জিনিস দেখছি যে যদি প্রবলেম থাকে তো আপনি এখানে ডিসকাস করলে আমি হয়তো বা ট্রাই করবো যে আপনাকে সলিউশনটা দেওয়ার জন্য। বাট ক্লাস শেষ হয়ে গেলে দেখেন আপনার এক সময় মনে হবে যে এটা যদি আমার আগে পড়া থাকতো, তাহলে এই প্রবলেমটা আমার আগে থেকে সর্ট আউট করা থাকতো, তাহলে স্যার হয়তো বা ক্লাসে জিজ্ঞেস করতে পারতাম। সো এইটা একটা পজিটিভ সাইন। সো আমি এই জন্য বলতেছিলাম যে আপনি যদি জানেন, প্রথম ক্লাসে কিন্তু আমি দিয়ে দিছিলাম যে আমি আসলে কোন কোন চ্যাপ্টার গুলো পড়াবো। তো আপনি যখনই দেখবেন যে আমার স্লাইডে ক্লাস আছে, মানে স্লাইডে ক্লাস আছে, তো ওই সময় যদি ওই চ্যাপ্টার গুলো আপনি রিডিং করতেন তো বোঝার জন্য আরো বেশি, আপনার যদি কোনো কনফিউশন, আপনি ধরেন যে জানেন, সো ওইটা জানা থাকলে আরো বেশি ইজিলি আন্ডারস্ট্যান্ড হইতো। ওকে, হোয়াট এভার, আমরা ক্লাসের ইস্যু চলে যাই। এই জায়গায় দেখেন আপনাদের বইয়েরই একটা ম্যাথ, হয়তো ফিগার একটু চেঞ্জ করে দিছি আমি। সো এই জায়গায় একটা জিনিস আছে যে ফরম্যাট লিমিটেড, এটা একটা কোম্পানি, তার ট্রায়াল ব্যালেন্স দিয়ে আছে। সো ট্রায়াল ব্যালেন্স দিয়ে আছে, আপনাদের যদি পরীক্ষা এরকম আসে একবারে বেশি মার্কে, এটা কোন চ্যাপ্টার স্যার? এটা এটা হলো চ্যাপ্টার 11 11 চ্যাপ্টার, লিমিটেড জি। কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। জি 11 হ্যাঁ 11 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। তো এই জায়গা থেকে দেখেন যে এই যে কোম্পানি, এই কোম্পানি একটা ট্রায়াল ব্যালেন্স দিয়ে আছে। So the chief accountant of Format Limited has extracted the following the trial balance from the ledger as dated. So এই ordinary share বলা আছে, per share 1 টাকা, irredeemable 10%, irredeemable non cumulative preference share. So কে একজন বলতে পারবেন যে irredeemable non cumulative preference share মানে কি? এটা পড়ানো হয়েছিল ক্লাসে। বলতে পারবেন? অপরিশোধিত শেয়ার, অগ্রাধিকার শেয়ার। আমি ইলাবোরেশন জিজ্ঞেস করিনি, বলছি যে কি বলতে কি বুঝে। স্যার যে সকল অগ্রাধিকার শেয়ার টাকা এখনো পরিশোধ করা হয়নি তার উপর 10% সুদ, এরকম কিছু? হ্যাঁ, না এটা হলো যে ইরিডিমেবল, ওই শেয়ারটা প্রিফারেন্স শেয়ার, ওকে, হ্যাঁ, এবং কত শেয়ার? 5 শেয়ার 1 টাকা করে। আর এই শেয়ারটা কি শেয়ার? ইরিডিমেবল এবং নন কিউমুলেটিভ। ইরিডিমেবল মানে কি? মানে যে এটা নরমাল প্রিফারেন্স শেয়ার, ঠিক আছে। রিডিমেবল হইলে পরে এটা আবার কোন ক্যাটাগরিতে চলে যায়? যে জাস্ট লাইক নন কারেন্ট লাইবিলিটি বা লং টার্ম ব্রোয়িংস, এই টাইপের ইস্যুতে চলে যায়। আর নন কিউমুলেটিভ বলতে কি বোঝায়? নন কিউমুলেটিভ হলো যে এই বছর যদি আমি ডিভিডেন্ড না দিই, সো পরের বছর আর সেই শেয়ার হোল্ডার আমার কাছে ডিভিডেন্ড চাইতে পারবে না। ওকে, এগুলো নন কিউমুলেটিভ। আর কিউমুলেটিভ হলে কি হইতো? যে 10% আমাকে এই বছর অবশ্যই ধরে রাখা রাখতো পেবল করে, পরের বছর আমার হইলে টাকা ক্যাশ ফ্লো এরকমই থাকলে তখন আমাকে ডিভিডেন্ড দিতে হইতো। ওকে, জি স্যার। সো এই জায়গা দেখেন যে ট্রেড রিসিভেবল পেবল, সো এরকম থাকলে রিসিভেবল ডেবিট, পেবল ক্রেডিট, ব্যাংক, ইনভেস্টমেন্ট, ডিবেঞ্চার, সেলস, সো রেন্টাল ইনকাম, ডিবেঞ্চার, সো ডিবেঞ্চার ইন্টারেস্ট 6 মান্থ, ঠিক আছে। কোন ডেটে নিছে? 30/6 ডেটে। অ্যাডমিনিস্ট্রেটিভ জেনারেল এক্সপেন্সেস, এগুলো এক্সপেন্স বলা আছে। স্যালারি অ্যাসোসিয়েটেড ম্যানুফ্যাকচারিং গুডস, ক্যারেজ ইন ওয়ার্কস, প্রপার্টি, রিভ্যালুয়েশন রিজার্ভ। এই রিভ্যালুয়েশন রিজার্ভটা আপনারা ইসের সময় দেখছেন না? নন কারেন্ট অ্যাসেট যখন করছি তখন তো দেখাইছি, চেষ্টা করছি যে নন কারেন্ট অ্যাসেট যখন ভ্যালুয়েশন করা হয়, সো ভ্যালু অনেক সময় বাড়তেও পারে রিটেন ডাউনে, এবং সময় কমতেও পারে। সো তখনই রিভ্যালুয়েশন রিজার্ভটা ক্রিয়েট হয় যখন বাড়ে। ওকে, রিটেন ডাউন ভ্যালু থেকে যদি অ্যাসেটের ভ্যালু বাড়ে তখন রিভ্যালুয়েশন রিজার্ভ হয়। সেক্ষেত্রে আমরা বলছি যে এইটাকেও আমরা আর্নিংস দুই ভাবে নিতে পারি, সেটাও তখন দেখাইছি, ডিটেলস এখানে আসবে না। রিটেন আর্নিংস, ফ্রি হোল্ড ল্যান্ড এট ভ্যালুয়েশন, fixed at cost, accumulated depreciation, allowance for irrecoverable debts, goodwill. Okay, so এটা ধরেন যে ট্রায়াল ব্যালেন্সে দিয়ে আছে, so that's fine. The following items have to be have yet to be dealt with. So এই জায়গা দেখেন কতগুলো অ্যাডজাস্টমেন্ট দেয়া আছে। যে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কি বলছে? যে an inventory count has revealed the end of your year inventory figure to be কত? এটা বলছে যে 20,20,000 টাকা হবে ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু। ওকে, সো যদি ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু হয়, তো এটা দেখেন আমার ফিগার আউট করলে
আমার যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে চিন্তা করি, এটা জার্নাল কি হয় বলেন তো? কোন কোন জায়গায় যায়? আপনারা ইটিবি করছেন, এক্সটেন্ডেড ট্রায়াল ব্যালেন্স ওয়ার্কশিট করছেন, ওয়ার্কশিটে ওই চ্যাপ্টারে থাকার কথা ছিল, দেখছেন আপনারা ইটিবি? জি স্যার, আইডিয়া আছে স্যার। ও, আইডিয়া আছে একজনের মাত্র, কি বলেন? ও ঠিক আছে, তাহলে আমরা দেখি। The company depreciates fixtures and fittings at 20% estate line cost. It is line cost, ঠিক আছে? তার মানে 20% estate line depreciation চার্জ করবে। Freehold land is revealed every 3 years. A valuation has just been carried out showing that it has risen in value by 3 lakh. Freehold the land, এটা কি করা হয় 3 বছর পর পর রিভ্যালুয়েট করা হয়, এন্ড এটা কত টাকা ভ্যালুতে দাঁড়াইছে? 3 লাখ 3 লাখ টাকা। ওকে, সো ইম্পায়ারমেন্ট রিভিউ হ্যাজ শোন দ্যাট 10% শুড বি রিটেন অফ গুডউইল, দ্য চার্জ শুড বি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তার মানে গুডউইল যা আছে তার 10% আমরা কি করব? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে চার্জ করব। তারপরে দ্য ক্রেডিট কন্ট্রোলার has said that a debt of eto should be written off as irrecoverable and irrecoverable for receivable should be increased eto. So irrecoverable debt 15,000 ই হবে, আর নতুন করে বাড়বে কত? Allowance 7,50,000. The tax charge on profit estimated 7,50,000. The allocation expenditure between cost of sales, distribution and administration should be as follows. তো বলছে যে cost of sales, depreciation cost এবং administrative expenses এই রেশিও অনুযায়ী ভাগ হবে। কোনগুলো? ডিস্ট্রিবিউশনে যাবে ধরেন 25%, অ্যাডমিনিস্ট্রেটিভে 75%, কোনগুলো? প্রপার্টি কস্ট। আর ডেপ্রিসিয়েশন যেটা হবে সেটা 100, ঠিক আছে, 50-50। নো ডিভিডেন্ডস আর পেইড অর ডিক্লেয়ার, কোনো ডিভিডেন্ড দেয় নাই। সো আমার ওই যেহেতু নন কিউমুলেটিভ এবং কি বলছে, নন কিউমুলেটিভ এবং ইরিডেমেবল, সো আমার ওই জায়গা পেবল ক্রিয়েট করার কোনো দরকার নেই। হ্যাঁ, ওকে। So debenture are the debenture is payable in full in 10 years time. Interest is paid in 2 equal installment per annum. তার মানে ইন্টারেস্টটাও 2 বছর মানে প্রতি পার ইয়ারে 2 বার দেওয়া হয়, এবং সেমি এটা অ্যানুয়াল কত? স্যার ইন্টারেস্ট। হ্যাঁ, 2 equal installments per annum, মানে প্রতি বছর 2টা ইকুয়াল ইনস্টলমেন্টে দেওয়া হয়। আর রিপেবল ইন 10 ইয়ার্স, 10 বছরে দিতে হবে। সো আমরা এখানে দেখি রিকোয়ারমেন্ট গুলো অনেক বড় বইয়ের, আপনার এত বড় রিকোয়ারমেন্ট কোনো সময় পরীক্ষায় আসবে না। সো আমরা জানার জন্য দেখে যাই। হ্যাঁ, জি স্যার। সো প্রথম 2টা পার্ট আমরা একটু দ্রুত দেখি, পরের গুলো ফরম্যাটে দেখব। সো দেখেন 1 নম্বরে কি ছিল, আমরা যদি রিকল করি তাহলে পরে দেখবেন যে ক্লোজিং ইনভেন্টরির কথা বলা ছিল। কত ভ্যালু? যে 20,20,000 টাকা। হ্যাঁ, সো ক্লোজিং ইনভেন্টরি কি হবে? ব্যালেন্স শিটে যাবে আর ইনকাম স্টেটমেন্টে যাবে। ওকে স্যার, আমার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার, ট্রায়াল ব্যালেন্সে ফিগার ছিল 1950 যতদূর মনে পড়ে। হ্যাঁ, তাহলে স্যার কোশ্চেনে যেটা বলছে যে ইনভেন্টরি কাউন্ট হ্যাজ রিভিলড দি ইয়ার এন্ড ইনভেন্টরি ফিগার টু বি 2020 সামথিং। তাহলে স্যার এখানে কি আমাদের এই দুইটা ডিফারেন্স যেটা সেটা ই করতে হবে নাকি কে ওভারঅল বলছিলেন? 20? ফরাবি, শামস ফরাবি। জি স্যার, আপনি কি এইটা একটু কনফিউজিং লাগতেছে আমার কাছে ও, স্যার। আপনি কি কমার্স ব্যাকগ্রাউন্ড? সরি, জি হ্যাঁ, জি স্যার। কমার্স ব্যাকগ্রাউন্ড হলে আপনার কাছ থেকে কোশ্চেন আশা করিনি। না স্যার, আমি তো মনে হয় বাট আমি ওইটা আমি ওর সাথে স্যার 1 তারিখে শেয়ার করতেছি ফরাবি। সেটা হলো ইনভেন্টরির যেটা ওপেনিং ইনভেন্টরি। হ্যাঁ, জি স্যার। সো ওপেনিং ইনভেন্টরি যেটা, সেটা হলো আপনার ওই ট্রায়াল ব্যালেন্সে থাকে। আর অ্যাডজাস্টমেন্টে যে ইনভেন্টরি কথা বলা আছে এটা হলো সেটা ক্লোজিং ক্লোজিং এ ইনভেন্টরি। থাকে, ওটা তো স্যার ওকে, বুঝছি স্যার। সো দুই জিনিস, একটা হলো ওপেনিং, একটা ক্লোজিং। সো এটা তো এক না হওয়াটাই স্বাভাবিক, এক হইলে আরো অড মনে হবে, তাই না? জি স্যার, আমি পড়ার সময় আমি একটু মানে অন্যভাবে থিংক করছি যে আচ্ছা ডিফারেন্সটা আচ্ছা, এখানে না না, এটা ক্লোজিং ইনভেন্টরি। সো এটা বোঝাচ্ছে যে ক্লোজিং ইনভেন্টরি সে ভ্যালুয়েশন করছে এবং ভ্যালু ডিটারমাইন করছে, কাউন্ট করছে, করে দেখছে যে এটার ভ্যালু হবে 2020 কে, ওকে, বা 20,20,000 টাকা। হ্যাঁ,
আমরা ইনভেন্টরি করছি না, ইনভেন্টরি করার পরে ওই সময় দেখছি না লাইন আইটেম অনুযায়ী আমরা কি করছি, হায়ার অফ লোয়ার অফ কস্ট আর এনআরভি নিছি না আমরা, জি স্যার, নিয়ে তারপরে আইটেম ওয়াইজ ক্যালকুলেশন করছি না। তো জি, ধরেন স্যার। অ্যাকচুয়াল যে কস্ট আর ওই কস্ট ডিফারেন্স হয়েছে না, ডিফারেন্স হয় স্যার। হ্যাঁ ডিফারেন্স হয়। সো লো সো তখন দেখা যায় যে অ্যাকচুয়ালে যে ভ্যালু থাকে হিস্টোরিক্যাল ভ্যালু ওটা থেকে এনআরভি আমার কম হইতেই পারে, পারে না কিছু জি, আইটেমে, স্যার। আর জি, কিছু স্যার। আইটেমের কস্ট কম। তাহলে এখন দেখেন কস্ট হবে নাকি এনআরবি হবে, হবে না কোনোটাই, হবে হলো কিছু আইটেমের কস্ট কিছু আইটেমের এনআরবি মিলে আমার হয়তো বা দেখা গেল যে ইনভেন্টরি ভ্যালু বের হয়েছে। সো দ্যাটস ইট, 2020 দ্যাটস পার্ট। ওকে বুঝতে পারছি স্যার। ওকে, এবার দেখেন এই জিনিসটা ইটিভিতে কি আসে, ইটিভিতে আসে এইভাবে যে আমরা এই ট্রায়াল ব্যালেন্সটা হুবহু আমার ওই যে কোশ্চেনের ট্রায়াল ব্যালেন্স। ওকে জি স্যার। বুঝতে পারছেন? এখন দেখেন এই জায়গায় যে ইনভেন্টরিতে ছিল কত টাকা, 1950, হ্যাঁ 50। হ্যাঁ, ডিউরিং দ্য ইয়ারে কি হয়েছে, ইনভেন্টরি বাড়ছে, ইনভেন্টরি দেখেন ডেবিট হয়েছে ক্রেডিট হয়েছে, তাই না? কোনো ইফেক্ট আসেনি আলটিমেটলি। আসেনি, কেন আসেনি? কারণ এর কোনো ইফেক্ট তো নাইও, নাই ডেবিট স্যার। হয়েছে ক্রেডিট হয়েছে। এখন হ্যাঁ। দেখেন ইনকাম স্টেটমেন্টে ওপেনিংটা কোথায় যায়, ডেবিট সাইডে, ক্লোজিংটা যায় ক্রেডিট সাইডে, ক্রেডিট সাইডে স্যার। ব্যালেন্স শিটে যায় ক্লোজিংটা ডেবিট সাইডে, ডেবিট মিলছে? সাইডে মিলছে, এখন মিলছে স্যার। ওকে, সো এই হলো 1 নাম্বারই। আমরা যদি এইটারে দেখে যাই স্টেটমেন্ট প্রফিট এন্ড লস, প্রফিট এন্ড লসের ভিতর কোথায় যাবে, এই কস্ট অফ গুডস সোল্ড বের করতে যায় এই জায়গায় তো যাবে আপনার, এই জায়গায় কস্ট অফ যাবে গুডস স্যার। সোল্ড এর ভিতর ওপেনিং ইনভেন্টরি যাবে, তাই না? জি স্যার, ওপেনিং ইনভেন্টরি, তারপরে অ্যাড পারচেজ লেস ক্লোজিং ইনভেন্টরি। ওকে, এই যে দেখে যান ওপেনিং ইনভেন্টরি ছিল কস্ট অফ সেলস এ জি এই স্যার ছিল। পার্টটাতে। জি স্যার। ওকে গুড, কস্ট অফ গুডস সোল্ড এর এই যে ক্যালকুলেশন এই যে দেখেন ওপেনিং ইনভেন্টরি ছিল এই যে আছে, জি স্যার আর এই আছে। যে ক্লোজিং ইনভেন্টরি বাদ দিছি। ক্লোজিং ওকে ইনভেন্টরি বাদ, হ্যাঁ বুঝতে পারছি স্যার, এবার বুঝতে পারছি স্যার। ওকে, জি সো স্যার। এইভাবেই আমি কস্ট অফ সেলস বের করছি। ওকে, সো এই জি জায়গা স্যার। থেকে আমার কয়টা আইটেম আছে, পারচেজ, ক্যারিজ ইনওয়ার্ডস আর ওগুলা স্যার অন্য ডিস্ট্রিবিউশন আইটেম, কস্ট, ব্যালেন্স শিটের অন্য আইটেমের হ্যাঁ পোরশন। স্যালারিজ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। স্যার তো যেটা এই জায়গা যেটা যাবে সেগুলো আমাকে নিয়ে আসতে হবে। সো আমরা মনে হয় এক নাম্বার ইস্যুটা বুঝতে পারছি। জি স্যার, এটা 1 নম্বর ইস্যুটা ক্লিয়ার হয়েছে। আমি স্যার কোশ্চেনের ওয়ার্ডিংটা পড়ে আমার একটু কনফিউজ ওকে লাগছে ওকে, আমার। সো এইবার আসি আমরা 2 নম্বরে, আমরা কিন্তু একবারে পুরোটাই দেখতেছি, ইটিবিও দেখতেছি। জি স্যার, দুইটাই। So the company depreciates a fixed 20% estate line. So 20% হিসেবে depreciation কত হবে দেখেন, স্যার যে ফিক্সচারের 20% যেটা আছে 2 এই যে দেখেন আমি এখানে এই দিয়ে রাখছি। So 2020 লাখ টাকা যদি হয় এর 20% কত টাকা, ফার্নিচার ফিক্সচার আছে আমার কত টাকা, 20 লাখ টাকা, এর 20% হলো 400 টাকা। সো বলছে যে এই এইটার 50 ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে কি বলছে, 50% অ্যাডমিনিস্ট্রেটিভ 50% ডিস্ট্রিবিউশন বলছে না, ভাগ হয়ে যাবে। জি স্যার। দুই জায়গায় ভাগ হয়ে গেল। ওকে, তো এই জায়গা তো আমি ভাগ করলাম, তাহলে আমার ইটিভিতে দেখি, জার্নাল তো করলাম, ইটিভিতে দেখেন। সো ইটিভিতে যায় এবার এই জায়গা আছে, এই জায়গা দেখেন ওই যে 200 টাকা দেখছেন, জি স্যার দেখছি এই স্যার। ফর্মুলার ভিতর। জি স্যার। আর কোথায় যাবে, ডিস্ট্রিবিউশনের ভিতর, ডিস্ট্রিবিউশনের ভিতর যাবে, দুইটাই স্যার ডেবিট সাইডে আছে। হ্যাঁ। সো এইটা আমি নিচেও লিখে দিচ্ছি, নিচে লিখে দিচ্ছি, নিচে লেখা আছে এই যে দেখুন, এই যে জার্নাল নাম্বার 2 200, জার্নাল নাম্বার 2 200, ওই কোথায় গেছে, একটা হলো 1 নাম্বার স্টারে, একটা 2 নাম্বার স্টারে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। এটা গেছে কোথায়, অ্যাডজাস্টমেন্টে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, আমরা এবার যাই 3 নাম্বার এসে, ফ্রিহোল্ড ল্যান্ড ইজ রিভ্যালুড এভরি 3 ইয়ার্স। বলছে কি ফ্রিহোল্ড ল্যান্ড ইজ রিভ্যালুড এভরি 3 ইয়ার্স, 3 ইয়ার্স পর পর ফ্রিহোল্ড ল্যান্ড রিভিউ করা হয়। A valuation has just been carried out showing that it has risen in value by টাকা 3 লাখ, মানে 3 লাখ টাকা আর কি। তাহলে স্যার ল্যান্ড হবে স্যার এখানে ডেবিট হবে, আর ওই যে রিভ্যালুয়েশন রিজার্ভ ওটা ক্রেডিট হবে। হ্যাঁ হ্যাঁ, সো ফ্রিহোল্ড ল্যান্ড বাই বলছে, কিন্তু খেয়াল করে দেখেন বাই বলতে মানে কি, টু বলে নাই, কিন্তু বাই বলতে মানে হলো আরো 3 লাখ টাকা বৃদ্ধি পাইছে, মানে আরো মানে এক্সট্রা অ্যাড হবে আর কি, মানে জার্নালে 3 লাখের ওই অ্যামাউন্টটাই আসবে স্যার। হ্যাঁ, আর যদি বলতো টু তাহলে বোঝা হলো ওই পরিমাণ পর্যন্ত ওই ভ্যালুটা হইছে, কিন্তু বাই যদি বলে বাই 3 লাখ টাকা, তাহলে আমরা কি বুঝবো যে যা তো আছে তো আছে, আরো 3 লাখ টাকা, আরো 3 লাখ টাকা আছে। সো ল্যান্ড বাড়বে, আর রিভ্যালুয়েশন রিজার্ভ
ক্রেডিট হবে, তাই না? তখন এটা কস্টের বেশি, আমরা কি জানি কস্টের থেকে কস্ট বা রিটেন ডাউন ভ্যালুর থেকে যদি কোনো ভ্যালু বেশি হয় অ্যাসেটের, তখন সেই অ্যাসেট বাড়ে এবং রিভ্যালুয়েশন রিজার্ভ ক্রেডিট হয়, তাই না? যে পরিমাণ বাড়ে, তো ল্যান্ডের ক্ষেত্রে তো কোনো ডেপ্রিসিয়েশন নাই, ফ্রিহোল্ড ল্যান্ড, তো সেই জন্য যতটুকু ভ্যালু বাড়ছে ততটুকু রিভ্যালুয়েশন রিজার্ভ। ওকে, ওকে সো ইটিভিতে আমরা দেখি, ইটিভিতে দেখলে আমরা পাবো ল্যান্ডের ওই জায়গায় যায় দেখেন ওই এখানে স্যার দুইটা চেঞ্জ আসবে, এখানে ওই যে ল্যান্ডে 300 বাড়বে আর স্যার রিভ্যালুয়েশন রিজার্ভে 300 ক্রেডিট হবে, দুইটা চেঞ্জ আসবে এখানে এই জার্নাল এন্ট্রি কস্টে। জি স্যার, দুইটাই বাড়ছে। 1 মিনিট একটা জিনিস আমার বোধহয় ইসে চার্জারের চার্জ সমস্যা নেই শেষ, স্যার, টাইম নেন। আমি একটু আপনারা একটু লাইনে থাকেন, আমি একটু চার্জারটা জি স্যার, সমস্যা নেই স্যার। সরি। সরি, হ্যাঁ, আচ্ছা আমরা আবার কনসেন্ট্রেশন করি। ট্রেনিং রুমে রেখে আসছিলাম চার্জার, সো ওই রুমে কেউ নাইও। তো আমরা কয় নাম্বারে ছিলাম যেন? 3 নাম্বারে না? সো রিভ্যালুয়েশনের অ্যাসেটটা তো আমরা দেখলাম যে তখন সেক্ষেত্রে কি হবে, যে 3 লাখ টাকা অ্যাসেট বৃদ্ধি পাবে আর রিভ্যালুয়েশন রিজার্ভও 3 লাখ টাকা বাড়বে। 3 লাখ টাকা বাড়বে ক্রেডিট হয়ে। সো জার্নাল হইলে কি হবে, এই দেখেন, এই যে জার্নাল হইলে এই যে ফ্রিহোল্ড ল্যান্ড ভ্যালুয়েশন ডেবিট, রিভ্যালুয়েশন রিজার্ভ ক্রেডিট 3 লাখ। সো ইটিভিতেও কি হবে, ইটিভিতেও ওই 3 লাখ এই যে দেখেন বাড়ছে। স্যার প্রপার্টি কস্টে সম্ভবত 24 নম্বর, হ্যাঁ প্রপার্টি কস্টে এই যে 3 লাখ টাকা বাড়ছে, আর এবং রিভ্যালুয়েশন
কি হয়েছে রিভ্যালুয়েশন রিজার্ভও না স্যার একটু ভুল হয়ে যাচ্ছে মনে হয়। দুইটা না 300 ওইটা না আলাদা আলাদা না, অন্য ওইটা না ওইটা না এই যে, প্রপার্টি ওইটা কস্ট না 300 অন্যটা অন্য এই 300 যে হ্যাঁ এইটা আর 27 ওইটা বুঝতে পারছি স্যার 27 ডেবিট আর 27 রিভ্যালুয়েশন ডেবিট রিজার্ভ আর 25 ক্রেডিট। হ্যাঁ এইটা হ্যাঁ জি স্যার। প্রপার্টি কস্ট না জি ওকে স্যার ওটা অন্য অন্য কিছু ওটা। হ্যাঁ অন্য কিছু সো তারপরে কি আছে এরপর আছে স্যার গুডউইল ইম্পেয়ারমেন্ট। হ্যাঁ গুডউইল ইম্পেয়ারমেন্ট 10% গুডউইল হয়েছে হবে না স্যার? হ্যাঁ সরি রিভ্যালুয়েশন যেটা ওটা কি ইনকাম না? না রিভ্যালুয়েশন তো ইনকাম না Income না, লাইবিলিটি এটা income না, সরি এটা মানে লাইবিলিটিও না ওয়ান কাইন্ড অফ রিজার্ভ ঠিক আছে ওনারশিপ এটা হচ্ছে অ্যাসেটের ভ্যালু হচ্ছে রাইজ করলো এটা। হ্যাঁ অ্যাসেটের ভ্যালু রাইজ করলো Asset আর এর রিভ্যালুয়েশন value রিজার্ভ যেটা হলো rise সেটা হলো করলো। রিজার্ভ ইকুইটির পার্ট ওকে এটা অনার সিকিউরিটির পার্ট। হ্যাঁ ওনার সিকিউরিটি একটা পার্ট রিভ্যালুয়েশন রিজার্ভ জি ওকে স্যার। সো এবার দেখেন এই জায়গা কি আছে এরপরে কি আছে ইম্পায়ারমেন্টের ভ্যালু কত ছিল ইম্পায়ারমেন্টে ধরেন যে সরি গুডউইলের ভ্যালু কত ছিল স্যার গুডউইলের ভ্যালু ছিল 300 মানে ধরেন 300 3 লাখ সো এর 10% কত টাকা 30 টাকা না জি স্যার 30 মানে তো সেক্ষেত্রে কত এই জায়গা দেখেন তাহলে স্যার 10% কি হয়েছে বলছে যে অ্যাডমিন এক্সপেন্স হবে তাহলে স্যার অ্যাডমিন হ্যাঁ। এক্সপেন্স হবে ডেবিট আর Debit? গুডউইল হবে ক্রেডিট। হ্যাঁ এই যে দেখেন 300 ইনটু 10% ওকে ক্লিয়ার ক্লিয়ার স্যার। সো অ্যাডমিন এক্সপেন্সে গেছে ইটিভি তেও যায় দেখেন এই যে অ্যাডমিন এক্সপেন্সে বাড়ছে কই অ্যাডমিন এক্সপেন্স গুডউইল তো কমছে এটা দেখছেন না গুডউইলেতে আছে ক্রেডিট হইছে মানে কমছে ক্রেডিট সাইডে চলে যাবে স্যার। হ্যাঁ সো মজার একটা জিনিস দেখাবো এরপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সও এই যে জায়গা দেখেন 30 টাকা দেয়া আছে ওই যে দেখছেন জি স্যার দেখছি স্যার ওকে ওইটার So, অ্যাডজাস্ট এরপর আমরা চলে যাই কততে এরপর চলে যাই 6 এ 5 ট্যাক্স নাম্বার চার্জ ফর এস্টিমেটেড ট্যাক্স চার্জ করছে সো ট্যাক্স চার্জ করলে কি হবে স্যার স্যার 5 নাম্বারটা ট্যাক্স বুঝে আমরা ইনকাম এক্সপেন্স আর ডেবিট ট্যাক্স ব্যালেন্স শিট ক্রেডিট Credit. ওকে এটা লায়াবিলিটি স্যার Okay. এটা কি 6 নাম্বার জার্নাল এন্ট্রিটা আমরা এইভাবে লিখবো না এইটা ইটিভির জন্য এইভাবে লিখছি আমরা হ্যাঁ ইটিভিতে এইভাবে যায় এই জন্য আমরা এইভাবে লিখছি এই যে তাহলে কি হবে ট্যাক্স এক্সপেন্স ডেবিট ট্যাক্স পেবল ক্রেডিট এরকম হবে হ্যাঁ, ওই তো আমরা expense ইন্ডিকেট এবং payable ইটিভি শব্দটা করার জন্য লেখা করছি যাবে তো স্যার? এইজন্য এইভাবে ইন্ডিকেট করে দেওয়া আছে ওকে স্যার এখানে কি 6 নম্বরে ট্যাক্সে এক্সপেন্স আর পেয়েবল দুটো শব্দ লেখা যাবে জার্নাল এন্ট্রি লেখার হ্যাঁ। ক্ষেত্রে? হ্যাঁ যাবে ট্যাক্স এক্সপেন্স ডেবিট ট্যাক্স পেবল প্রভিশন Credit. ফর ট্যাক্স ক্রেডিট Credit. পেবল না লিখে প্রভিশন ফর ট্যাক্স ক্রেডিট জি ঠিক স্যার। আছে জি স্যার। ওকে সো এরপরে কি আছে 7 5 নাম্বার হ্যাঁ স্যার আমরা 5 নাম্বারটা সম্ভবত করি নাই এখনো। 5 Bad নাম্বারটা debt. পড়ি ও সরি হ্যাঁ 5 নাম্বারটা পড়ি নাই বাদ করে গেছে জি সো স্যার। এলো কি বলছে the credit the credit controller has said that a debt of 50,000 should be written off as irrecoverable তার মানে 15,000 টাকা আমরা কি হবে এক্সপেন্ডিচার হবে আর Expenditure নতুন করে বাড়াইতে বলছে কত টাকা 7.5 7 লাখ 50,000 আমি কি বলছিলাম একটু আগে টু বলতে কি ওই পর্যন্ত বাড়াইতে বলছে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হবে এই জায়গা দেখেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতর কি বলা আছে যে অ্যালাউন্স আগে কত টাকা ছিল খেয়াল করে দেখেন অ্যালাউন্স আগে কত টাকা ছিল অ্যালাউন্স ফর রিকভারেবল ডেট অ্যালাউন্স ফর রিকভারেবল ডেট স্যার আগে ছিল 100 ট্রায়াল ব্যালেন্সে। ট্রায়াল ব্যালেন্সে 100 ছিল ঠিক আছে জি স্যার। আর এই জায়গায় কত আছে 750 না 7,50,000 7,50,000 আর এই জায়গা ছিল 1 লাখ এই জায়গায় 1 লাখ ছিল না জি স্যার 1 লাখ আচ্ছা বুঝতে পারছি স্যার মানে 000 দিয়ে করা তো মানে 0 করে হ্যাঁ দিয়ে দিই। 000 তে 1 লাখ 1 লাখ হ্যাঁ বুঝতে পারছি আর রিসিভেবলটা আমরা একটু দেখি জি স্যার। ট্রেড রিসিভেবল আছে কত টাকা ট্রেড রিসিভেবল আছে হচ্ছে কি ট্রেড রিসিভেবল এন্ড পেয়েবল দুটো একসাথে আচ্ছা রিসিভেবল এক যায় আর 1820 স্যার রিসিভেবল। হ্যাঁ সো এইবার দেখেন এই জায়গায় আসেন এই জায়গায় আসলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন এই জায়গায় কত টাকা ছিল অ্যালাউন্স ফর ব্যাড ডেট ইরিকভারেবল 1 লাখ 1 লাখ টাকা আর এই জায়গায় কত টাকা আছে অ্যাডজাস্টমেন্ট আমরা একটা জিনিস একটু দেখেন
দাঁড়ান, ফিগার একটু গোলমেলে মনে হচ্ছে, আমার কাছে সাইন মনে হচ্ছে, কারণ কারণ 7.5 হলে তো এটা আসবে না। হ্যাঁ, ওইটা আসবে না। হ্যাঁ, ওই জায়গায় একটা জিনিস ভুল আছে, আপনি একটু কারেকশন করে নেন। হ্যাঁ, জি স্যার বলেন স্যার। এটা হলো, কারণ 7.5 হলে তো আসবে না। না, এই জায়গায় 2 বলা আছে না, কারণ রিসিভেবল কত ছিল, আমরা এই জায়গায় কত দেখলাম, 100 না? 100 স্যার। তো সেই জায়গায় যদি 275 হয় তাহলে তো হয়ে যাবে 750। হ্যাঁ, হুম, এটা হবে না, এই জায়গায় ফিগার ভুল আছে। এটা ফিগারটা হবে হলো 200। হ্যাঁ, ওকে, 200 হলে, হ্যাঁ তাহলে তাহলে ঠিক আছে স্যার। ঠিক আছে। আপনাদের সবাইকে তো আমি পাঠাই দিছি, স্যার আপনারা সবাই একটু 200 কারেকশন করে ফিগারটা নেবেন। স্যার ট্যাক্সে চেঞ্জ করছেন সম্ভবত, মনে ও হয়। সরি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে, উপরেরটাই হবে স্যার। এরপরটা হবে। গুড। স্যার এটা কি বইয়েও ভুল আছে? না, বইয়ে না, বইয়ে ঠিক আছে, আমার এখানে স্যার উঠানোর বই সময় ঠিক আছে তো? বলেছি, এই জন্যই তো বই দেখে নিলাম। ঠিক আছে, বই ঠিক আছে। হ্যাঁ, সো এই জায়গা উঠানোর সময় ভুল হয়েছে, অনেক ফিগার তো। জি স্যার। সো এমনিতে আবার সলিউশন ঠিক আছে। সলিউশন এই জায়গায় দেখেন, জার্নাল ওই যে আগে কত টাকা ছিল? আগে ছিল স্যার 100 না 1 লাখ। 1 লাখ, এখন কত হবে? 1 লাখ। 2 লাখ। এখন হবে 2 লাখ। বাড়বে কত লাখ টাকা? বাড়বে 1 স্যার লাখ টাকা। 1 লাখ তাহলে স্যার ক্রেডিট করতে হবে। হ্যাঁ, আর 15 হচ্ছে ইয়ে করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ write off এক্সপেন্স করতে হিসেবে হবে। যাবে দুইটা ব্যাড ডেট রাইট আপ বলে, এর ভিতরে ট্রেড রিসিভেবল তো কমবে, যেটুকু যে রাইট আপ করা হয়েছে না জি স্যার। 15 টাকা, 15,000, ওই রাইট আপ ডেবিট আর রিসিভেবল ক্রেডিট, যেটা রাইট আপ করা হবে। রাইট আপ করলে কি হয়? রাইট অফ ওই করলে যে স্যার অ্যাকাউন্টস রিসিভেবল কমে যায়। হ্যাঁ, রিসিভেবল কমে যায়, ব্যাড ডেট বেড়ে যায়। ঠিক আছে, জি স্যার। সো এইটা রাইট করতে অফ হবে। মানে এখানে এই টাকাটা আর পাওয়াই যাবে না। না, হ্যাঁ, আমি রাইট অফ মানে পাওয়া যাবে না মানে আমি রিকভারিতে দিয়ে দিচ্ছি, এটা আমি ধরে নিচ্ছি যে এটা আমি পাবো না, রিকভারিতে দিয়ে দিয়া, যদি পাই তো ভালো। এটা থেকে আর এটা রিসিভেবল থেকে কমে যাবে। হ্যাঁ, রিসিভেবল থেকে কমে যাবে, রিসিভেবল রিসিভেবল থেকে কমে যাবে। আমার এটা কই চলে যাবে? রিকভারিতে চলে যাবে। রিকভারিতে চলে যাবে, তখন রিকভারি যদি আবার ভবিষ্যতে কোনোদিন রিকভার করতে পারে, আমি ধরে নিচ্ছি পাবো না, তারপর যদি পাই তখন আবার ওই যে রিভার্স এন্ট্রি দিয়ে দিই না আমরা, মনে আছে? ইনকাম হিসেবে এক্সপেন্স কমাই দিই না, মনে আছে? জি স্যার, তখন এক্সপেন্স স্যার ইয়ে হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়। হ্যাঁ, এক্সপেন্স ক্রেডিট হয়ে যায়। ওকে, স্যার। এক্সপেন্স ক্রেডিট হয়ে যাওয়া মানে কি, আমি ওই যে ওই রিলেভেন্ট এক্সপেন্ডিচারকে কমাই দিই, মানে ইনকাম হিসেবে ট্রিট করি, এই কারণ ক্যাশ আর ব্যাংক ডেবিট করি আর ওই রিলেভেন্ট এক্সপেন্ডিচার কমাই দিই। ওকে, ওকে সো স্যার। ইটিভিতেও আমরা এটা দেখলাম যে এর বাড়ছে, এবং এর কারণে কি হবে? রিসিভেবল কমবে 15 টাকা, আর ওই যে এক্সপেন্ডিচার বাড়বে 115 টাকা, আর অ্যালাউন্সও লাইবিলিটিও বাড়বে 100 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, সো এরপরে কি আছে? ট্যাক্স চার্জ তো দেখছি না ট্যাক্স? হ্যাঁ, ট্যাক্স দেখছি স্যার, ট্যাক্স দেখছি। ট্যাক্সের ট্যাক্স এই যে ডাইরেক্ট, এই যে ডাইরেক্ট দিয়ে আছে 750। ওকে, তারপরে কি আছে? ট্যাক্সে স্যার একটা যাবে ব্যালেন্স শিটে, একটা যাবে ইনকাম আর স্টেটমেন্ট। প্রপার্টি অ্যালোকেশন ডিস্ট্রিবিউশন কস্ট, এটা দিয়ে কি আছে বোঝা যাচ্ছে? প্রপার্টি 20%, 75%। এটা মনে হয় যে প্রপার্টির যে কস্ট, স্যার ওটা ব্যালেন্স শিট থেকে দেখতে হবে, সরি ট্রায়াল ব্যালেন্স থেকে দেখতে হবে স্যার, প্রপার্টি কস্ট। ট্রায়ালমেন্স থেকে দেখতে হবে। সেটা দ্বারা না, এই জার্নাল দেখি তাহলে বুঝতে পারবো দ্রুত যে কি আছে। ও, কত নাম্বার ছিল স্যার এটা? এটা ছিল 7 নাম্বার। 7 নাম্বার। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, প্রপার্টি কস্ট। হ্যাঁ, দুইটা জার্নাল এন্ট্রি হওয়ার কথা স্যার 7 নম্বরে, কারণ দুইটা অ্যাকাউন্ট হেড, একটা ডিপ্রিসিয়েশন আর একটা প্রপার্টি কস্ট। ওইটা তো প্রপার্টি কস্ট, এটা অ্যালোকেশন, কস্ট অফ অ্যালোকেশন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। সো এটা কস্ট অফ অ্যালোকেশন। আমরা যে ডিভেঞ্চারের যে অ্যালোকেশন যেটা, জি স্যার। এইটাতে যায় আপনার ওই 70% হুম, আর 25%। ঠিক আছে, 25%। হ্যাঁ, প্রপার্টি কস্ট যেটা আসবে এই যে আমরা ওয়ার্কিংস এ গেলে দেখতে পাবো। এই জায়গা থেকে দাঁড়ান, একটা জিনিস দেখে নি।
এই যে প্রপার্টি কস্ট, হ্যাঁ, জি এটা স্যার একটা এক্সপেন্ডিচার, হ্যাঁ, এটা একটা এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারের ভিতর বলে দিছে যে এটা কিন্তু একটা এক্সপেন্ডিচার, জি বুঝছেন? স্যার এই এক্সপেন্ডিচার ভিতরে বলে দিছে যে ডিস্ট্রিবিউশনে 25 আর অ্যাডমিনে 75। 75, তাই জাস্ট অ্যালোকেট করে দিয়ে দিছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এটা তো একটা এক্সপেন্ডিচারই, এটা স্যার। জাস্ট অ্যালোকেট করে দেয়া, ওকে। ওকে স্যার। আর লাস্ট এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখি। দ্য ডিমেনশন আর রিপেবল ইন ফুল ইন 10 ইয়ার্স, দুইটা ইনস্টলমেন্টে দিবে, একটা দিচ্ছে হয়তো বা। সো তাহলে এবারে কি হবে, ডিমেনশন ইন্টারেস্ট কত টাকা, 30 টাকা, এন্ড ট্রেড এন্ড আদার্স পেবল কত টাকা, 30 টাকা, মানে 30,000 টাকা। জি স্যার। কিভাবে হলো এটা দেখি আমরা। এই জায়গা দেয়া আছে, এই দেখেন যে ডিমেনশন ইন্টারেস্ট ফর 6 মান্থ, 6 মান্থের কথা বলা আছে, হ্যাঁ। 6 মান্থে 6 আছে মান্থে স্যার কত টাকা? 30,000। 30,000, তাহলে বাকি 6 মান্থের জন্য 30,000 হবে, ওকে। অবশ্যই স্যার। আর এইভাবেও বের করা যায়, এই যে দেখেন 10 লাখ টাকার 6% কত টাকা? 10 লাখ টাকা, 10 লাখ টাকার 6% 60,000 টাকা স্যার। তো 30,000 টাকা এক্সপেন্ডিচার আছে, বাকি 30,000 টাকা কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, ক্রেডিট। ঠিক আছে? এটাই হইছে যে ডিবেঞ্চার ইন্টারেস্ট বা ইন্টারেস্ট যেটা বলি, ইন্টারেস্ট এটা ডেবিট, আর ট্রেড এন্ড আদার্স পেবল ক্রেডিট। ইটিবি তেও তাই হইছে, ইন্টারেস্ট এক্সপেন্স বাড়ছে আর কোথায় গেছে, পেবল বাড়ছে, ওকে, 30 টাকা করে। এই যে দেখেন 4 নম্বরে ওটা আবার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতর দেখাই দিচ্ছে। সো এবার একটা মজার জিনিস দেখেন, এই অ্যাডজাস্টমেন্ট গুলো কিন্তু আমরা করলাম, করার পরে আমরা কোথায় যাবে, এই ফিগার গুলো খেয়াল করে দেখেন। এই ফিগার আর এই ফিগার হয় এই প্রত্যেকটা ফিগার হয় ইনকাম স্টেটমেন্টে যাবে, নয় ব্যালেন্স শিটে যাবে, খেয়াল আছে? হ্যাঁ, দেন শুরু থেকে আমরা দেখি। এবার আপনারা একটু বলার চেষ্টা করেন, অর্ডিনারি শেয়ার, অর্ডিনারি ইস্যুড অর্ডিনারি শেয়ার, এই শেয়ারটা কোথায় যাবে? ব্যালেন্স শিটের কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে স্যার। ব্যালেন্স শিটে স্যার নন কারেন্ট অ্যাসেটে। না সরি স্যার, কারেন্ট অ্যাসেটে, সরি স্যার। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, স্যার ব্যালেন্স শিটের ক্রেডিট, অথরাইজড ক্যাপিটাল স্যার। ক্যাপিটাল স্যার ইয়েতে যাবে স্যার, ক্রেডিট সাইডে যাবে ব্যালেন্স শিটে। ক্রেডিট সাইডে, হ্যাঁ। ইরেডিমেবল এটাও ক্রেডিট, প্রিফারেন্সিয়ালও ক্রেডিট, ট্রেড রিসিভেবল এই ব্যালেন্স শিটের ডেবিট, তারপরে ট্রেড পেবলস ব্যালেন্স শিটের ক্রেডিট। এখন এই যে ফিগারটা হবে, এটা হবে কিভাবে হইছে দেখেন, এই যে শুরুর ট্রায়াল ব্যালেন্স প্লাস অ্যাডজাস্টমেন্ট করে তারপরে ব্যালেন্সটা আসছে না? কারণ শুরুটা ওপেনিং ব্যালেন্স হচ্ছে স্যার ডেবিটে আছে, আর এটা ক্রেডিটে আছে, ওই দুইটা ডিফারেন্সটা এখানে আসবে। ডিফারেন্স এটা কি আছে, ওইটা শুরুটা ডেবিট আছে, এটা ক্রেডিট আছে, তো হ্যাঁ এটার বাদ দিয়ে তখন এই বাদ দিয়ে যে ওইটা আসছে। জি স্যার। আর এটা দেখেন ট্রেড পেবলস এর ক্ষেত্রে কি, এটাও ক্রেডিট আছে, এটাও ক্রেডিট আছে, credit আছে, এটা দুটো দুটো যোগ যোগ হয়ে আসছে, জি আছে স্যার। না? আসছে স্যার। হ্যাঁ, তারপরে ব্যাংকে যা ছিল তাই, তার মানে এই যে ডেবিট সরাসরি চলে আসছে। জি স্যার। এই দেখেন, এই যে ক্লিক করে ওই যে দেখা যাবে ওই যে, ওকে। তারপরে এটার ক্ষেত্রে কি করছে, ইনভেন্টরির ক্ষেত্রে একটু ইয়ে আছে, ইনভেন্টরি ক্ষেত্রে স্যার ইনভেন্টরির ক্ষেত্রে কি আসবে, ইনভেন্টরির ক্ষেত্রে যাবে এই যে এখান থেকে দেখেন, এখান থেকে খেয়াল করেন, এইটা গেছে কই, এই জায়গা, এই জায়গায় গেছে স্যার। আর এইটা গেছে কই, ওইটা গেছে এই স্যার জায়গা, এই জায়গায়, এই জায়গা, এই জায়গা, এইটা গেছে, ফার্স্টটা গেছে এই জায়গা। ফার্স্টটা কোথায় গেছে আমি মার্ক করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফার্স্টটা ডেবিট কি, অ্যাসেট, অ্যাসেট না, এই যে গেছে। আর এইটাও ক্রেডিট যেটা হইছে সেটা গেছে কোথায়, ইনকাম স্টেটমেন্টে, ওকে। ইনকাম স্টেটমেন্টে, ওকে, ঠিক আছে। ইনকাম স্টেটমেন্টে স্যার ওই যে ইয়েতে পারচেসে ক্লোজিং ইনভেন্টরি, ওর মধ্যে আছে, ক্লোজিং ইনভেন্টরি, হ্যাঁ, কিন্তু ওই প্যাটার্নে তো যায় না, যায় তো কিভাবে, যে ওপেনিং ইনভেন্টরি এট পারচেস এট ক্যারিজ ইন ওয়ার্স লেস ক্লোজিং ইনভেন্টরি। হ্যাঁ, ওটা একটু মানে মিক্সড ফিগার আর কি। হ্যাঁ, আর ডিফেন্সার লায়াবিলিটি এই যে চলে গেছে, গেছে না? তো তারপরে কি আছে, সেলস কি, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট, তারপরে রেন্টাল ইনকাম, ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট, আর যত এক্সপেন্ডিচার সব যত এক্সপেন্ডিচার সব কি ডেবিট, ডেবিট স্যার। আর এই যে কি আছে, এটাতে কি আছে, এটা অ্যাডজাস্টমেন্ট, এটাতে অ্যাসেট, তাই না? জি স্যার। এটা কিন্তু এটা কি ছিল, প্রপার্টি কস্ট না, এটা এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার ইনকাম স্টেটমেন্টে যাবে। হ্যাঁ, এটারে কিন্তু আমরা অ্যালোকেট করে দিছি, অ্যালোকেট করে দিছি না? হ্যাঁ করে দিছি স্যার, ওই যে ইয়েতে অ্যাডমিন না ইয়ে এক্সপেন্সে কোথায় জানো অ্যালোকেট করে দিছি না? জি স্যার করে দিছি 25% 75%, তো যার কারণে এটা কি হয়েছে, জিরো যাবে কিছু আর না স্যার, আর যাবে না।
ডিভ্যালুয়েশন রিজার্ভ এই যে এইটা ছিল আর নতুন করে বাড়ছে, এটা এই যে অ্যাড হয়ে চলে গেছে, ঠিক আছে? গেছে স্যার। তারপরে রিটেন আর্নিং কত আছে? রিটেন আর্নিং রিটেন আর্নিং শুরুতেও যা ছিল ক্লোজিং ও তাই, হ্যাঁ ওটা সেম স্যার। হ্যাঁ। তারপরে না তবে বাড়বে আর কি আমাদের এই অঙ্কের সময় বাড়বে। আর ফ্রি হোল্ড ল্যান্ড এট ভ্যালুয়েশন, ফ্রি হোল্ড ল্যান্ড এট ভ্যালুয়েশনের ক্ষেত্রে এই যে ল্যান্ডের ভ্যালু বাড়ছে, ল্যান্ডের বাড়ছে? ভ্যালু 3 লাখ বাড়ছে স্যার, বেড়ে হয়েছে বাড়ছে। 50। আর এই যে ফিক্সড এট কস্ট যা ছিল তাই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হইলো কত টাকা আমাদের? নতুন 400 টাকা হইলো না? ওই জি যে স্যার। 20 লাখ টাকা ইনটু 20%, সো জি এটা স্যার। অ্যাড হয়ে এই যে 1300 হইছে, 1300 বাড়ছে বাড়ছে স্যার, বাড়ছে না? বাড়ছে স্যার। ওকে, সো এখন দেখেন এই যে অ্যালাউন্স কত টাকা ছিল? ব্যালেন্স অ্যালাউন্স ফর 100 টাকা, 100 টাকা আরো sorry, 1 লাখ টাকা বাড়ছে। হ্যাঁ ওই আরো যে 1 বললো লাখ। না আপ টু কত টাকা? 2 লাখ বলছে না? 2 লাখ জি স্যার, সেই এই 2 যে লাখ 2 লাখ হয়ে গেছে। কারেকশন গুডউইল 3 লাখ ছিল, 30,000 টাকা কি হয়েছে? কমে গেছে 2 লাখ 70। 2 লাখ 70 স্যার। ট্যাক্স নতুন করে এই যে হইছে ডেবিট ক্রেডিট, এই যে Debit credit। ইনকাম স্টেটমেন্টে ডেবিটে গেছে, এই যে ক্রেডিটে গেছে, লাইবিলিটি, হ্যাঁ। আর প্রফিট কি? তাহলে এই ইনকাম স্টেটমেন্টের ডেবিট ক্রেডিটের যে পার্থক্য সেটাই কি? প্রফিট প্রফিট। দেখছেন? জি স্যার। ওকে, আর এই প্রফিটটাই কোথায় গেছে? এই যে ব্যালেন্স শিটের প্রফিটটা গেছে কোন স্যার সাইডে? ব্যালেন্স ক্রেডিট সাইডে শিটের গেছে, ক্রেডিট সাইডে স্যার। ক্রেডিট সাইডে, ব্যালেন্স শিটের ক্রেডিট Okay? সাইড। জি স্যার। এখন আমরা দেখে ফেলি একবারে দ্রুত ওয়ার্কিংসটা দেখে আসি, তারপর আমাদের শেষ। দেখেন এই যে ওপেনিং কস্ট অফ সেলস বিহেভ হয়েছে কিভাবে? ওপেনিং ইনভেন্টরি এই যে পারচেজ অ্যাট পারচেজ অ্যাট ক্যারিজ ইনওয়ার্ডস ক্লোজিং লেস ক্যারিজ আউটওয়ার্ডস। জি আর স্যার। স্যালারি ক্ষেত্রে বলা আছে যে এটা ওই কস্ট অফ সেলসে যাবে ওই ওই পার্টটা, জি সেই স্যার। জন্য এটা দিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর ডিস্ট্রিবিউশন কস্ট ডাইরেক্ট এনে গেছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ডাইরেক্ট গেছে। স্যালারি পার্টের একটা পার্ট বলা হয়েছিল এটু কি অ্যাডমিন, সো অ্যাডমিন এই স্যার। পার্টটা অ্যাডমিনে গেছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ওই যে আলাদা করে বলা ছিল যে 300 স্যালারির ক্ষেত্রে বলা ছিল, এই যে আমরা দেখি ওই জায়গা থেকে যাই দরকার। ও শিট, স্যার কন্ট্রোল ওই ব্র্যাকেট চাপতে হয় বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কি বলা আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ বলা আছে না? জি স্যার। এই জন্য এটা অ্যাডমিনে গেছে। আর স্যালারি এই যে কি বলা আছে? স্যালারি অ্যাসোসিয়েট উইথ ম্যানুফ্যাকচার অফ গুডস বলা আছে না? বলা আছে এই জন্য এটা কস্ট অফ সেলসে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, আর রিটেন আর্নিং এর ক্ষেত্রে এই দেখেন এই যে ওপেনিং ছিল এটা, এই প্রফিট ডিউরিং দ্য ইয়ার আসছে, ক্লোজিং এটা। সো প্রফিটটা কিভাবে আসবে? আগে ইনকাম স্টেটমেন্ট করলেই তো, তাই না? হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টের প্রফিটটা মানে অ্যাড হয় অ্যাড হবে, রিটেন আর্নিং এর সাথে, ওইটাই হবে during the year এ। পরবর্তী ইয়ারের ওপেনিং রিটেইনড আর্নিংস। হ্যাঁ, সো এই জায়গা দেখেন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে ওপেনিং ভ্যালু এইভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন দেওয়া হয়। দেখেন ওপেনিং এর কস্ট এন্ড ভ্যালুয়েশন কত টাকা ছিল ওপেনিং এ? এটা ছিল না? টোটাল ছিল, এটা ছিল। তারপরে অ্যাডিশন হইছে কোনো? না। হয় না স্যার। রিভ্যালুয়েশন হইছে? হয়েছে কিসের? স্যার। ল্যান্ডে, এই যে ল্যান্ডে হয়েছে স্যার। এই যে এটা ভ্যালু আসছে। জি স্যার। আর এটা এই যে টোটালটা হইছে হয়েছে স্যার টোটাল। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি ছিল? ল্যান্ডে তো ডেপ্রিসিয়েশন হয় না, হয় না, হয় না স্যার, ল্যান্ডে হয় না। ফিক্সড এন্ড ফাইন্যান্সিয়াল ওপেনিং এত ছিল, এই যে 400 অ্যাড হইছে, কত হইছে? 1300। 1300 তো টোটাল কত হয়ে গেল? এই যে 1300 হয়েছে। হয়েছে স্যার। এখন ক্যারিং অ্যামাউন্ট কি ছিল? শুরুতে এই দেন শুরু দিয়ে ই করা হয়েছে, হ্যাঁ। আর ক্লোজিংটা দিয়ে শুরু করা হয়েছে। জি স্যার। দেখছেন? জি স্যার, দেখছি স্যার। ওকে, এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা ভুল হয়েছে, এটা এই জায়গায় আসবে। এটা আসলে স্যার মাইনাস হবে বোধহয় কোনো কিছুর সাথে। হ্যাঁ, এখন ক্যারিং অ্যামাউন্ট ওইটা মাইনাস না, ওইটা প্লাস ওইটা না, সরি ওপেনিং যে ভ্যালু ওপেনিং এর সাথে ভ্যালু এখন এটা ডেপ্রিসিয়েশন বাদ যাবে। বাদ হ্যাঁ? যাবে, সেটা আর কি স্যার। এই দুইটা জিনিস আপনারা একটু খেয়াল রাখেন। আমি তো করছি, আপনাদের মেইলেও দিয়ে দিছি। এর ভিতরে একটা জিনিস হলো এই যে এই জায়গা এই ফিগারটা একটু চেঞ্জ হবে। হ্যাঁ, আবার মেল দিয়ে দিন তাহলে। আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস কই জন্য দেখলাম আমরা, এই যে ফরম্যাটের এই জায়গা দেখছিলাম কই জন্য, এই যে এই জায়গাটা এই যে এই ফিগারটা চেঞ্জ হবে, তাই না?
জি স্যার 2 লাখ হবে ওই যে ব্যাড ইয়েতে অ্যালাউয়েন্স। হ্যাঁ, সো এটা গেল। আর তাহলে আমরা কি পেলাম, এই হলো ভ্যালু পাইলাম, তাই না? এটা আবার ঠিক আছে, ডাইরেক্ট চলে আসছে, এটাও ঠিক, এটাও মাইনাস, ঠিক আছে। ঠিক আছে স্যার। এখন দেখেন আমরা এবার দ্রুত দেখে যাই, ইটিভি তো আমরা দেখছি না? দেখছি স্যার। হ্যাঁ, এবার আমরা স্টেটমেন্ট প্রফিট এন্ড লস দেখি। রেভিনিউ, আমরা রেভিনিউ চলে আসছে, ডাইরেক্ট কস্ট অফ সেলস বের করলাম ওই যে, হ্যাঁ, বাদ দিলে গ্রোস প্রফিট, লেস আদার অপারেটিং ইনকাম, রেন্টাল ইনকাম ছিল না একটা? রেন্টাল ইনকাম একটা ছিল স্যার। হ্যাঁ, রেন্টাল ইনকামটা, আর ডিস্ট্রিবিউশন কস্ট ওয়ার্কিং করছি, হ্যাঁ করছি স্যার। তারপর অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্কিং করছি, বাদ দিছি, দুটো বাদ দিলে আমরা কি করব, প্রফিট আর লস ফ্রম অপারেশন। হ্যাঁ, এখান থেকে আমি কি বাদ দিব, ফাইন্যান্স কস্ট বাদ দিব, কি পাবো, প্রফিট আর লস বিফোর ট্যাক্স। এখান থেকে ইনকাম ট্যাক্স বাদ দিব, পাবো প্রফিট ফর দা ইয়ার। এইটাই যাই আমার রিটেন আর্নিং হিসেবে সাথে যোগ হবে, প্রফিট ফর দা ইয়ার। ওকে ওকে স্যার। এবার দেখেন নন কারেন্ট অ্যাসেট, এই যে ওপেনিং ভ্যালু আসছে স্যার। তারপরে গুডউইল আসছে স্যার কমে আসছে 3 লাখের থেকে 2,70,000 চলে আসছে ওই যে গুডউইল ইম্পেয়ার হতে। ওকে ওকে স্যার। এরপর দেখেন এই যে আমার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ভ্যালু আসছে 3850 আসছে, হ্যাঁ এই যে আসছে স্যার। ওয়ার্কিং এ, এই যে ওয়ার্কিং থেকে নিয়ে আসছি, এই যে এটা 3850 জি স্যার আসছে স্যার। এই ক্যারিং অ্যামাউন্ট লাস্টের ওইটা এইভাবে প্রেজেন্টেশন দেয়, তো এই জন্য নিয়ে আসছি। সো এটা তারপরে কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি ভ্যালু, এই যে এটা ক্লোজিং, মনে আছে না? মনে আছে স্যার। ট্রেড এন্ড আদার্স রিসিভেবল, এই যে কত ছিল, 1850, সরি 18,05,000, এখান থেকে 2 লাখ টাকা কি হয়েছে, অ্যালাউন্স যে আমি বাড়লো না সেটা? স্যার এখানে কি একটু ভুল আছে নাকি, একটু ট্রায়াল ব্যালেন্স একবার জানতো স্যার। এখানে লেখা ট্রেড রিসিভেবলস এন্ড পেয়াবলস, এখানে লেখা স্যার 18-20 দেওয়া লেখা আছে স্যার। হ্যাঁ, আমি এখানে দেখতেছেন 16,5, তাই তো? আর আপনার এখানে স্যার 18,05 মাইনাস 200। হ্যাঁ, এইটা আছে হলো এই জন্য যে এই জায়গায় কত টাকা ছিল, 15,000-এর একটা ইয়ে আছে। 15,000 না, এই এই যে 18-20 কি ছিল, 18,20,000 টাকা ছিল হলো টোটাল রিসিভেবল। টোটাল এর স্যার ভিতর 15,000 টাকা আমি কি করছি, রাইট অফ করে দিছি। রাইট অফ করে দিছি স্যার, বুঝতে পারছি। রাইট অফ করে দিলে কি হইছে, আমার রিসিভেবল ক্রেডিট হয়ে গেছে, কমে গেছে 15,000। হ্যাঁ, কিন্তু বাট একটা জিনিস দেখেন, আমি রিসিভেবল অ্যালাউন্সটাও বাড়াইছি না? কত টাকা বাড়াইছি, 1 লাখ টাকা বাড়াইছি। তখন আমি কি জার্নাল এন্ট্রি লিখছি যে ওই অ্যালাউন্স ফর ইরিকভারেবল ডেট এক্সপেন্ডিচার ডেবিট, আর অ্যালাউন্স ফর ইরিকভারেবল ডেট এক্সপেন্ডিচার, অ্যালাউন্স ফর ইরিকভারেবল ডেট, এটা হলো ক্রেডিট, ঠিক আছে? জি স্যার। সো একটা ডেবিট করছি, একটা ক্রেডিট করছি। এই যে ক্রেডিট করলাম, এই ক্রেডিটের ক্ষেত্রে আমার বাইরে কত হইলো, আগে ছিল 100, এখন বাইরে আরো 1 লাখ, আর 1 লাখ বাইরে এখন কত হইলো, 2 লাখ। 2 লাখ টাকা যে আমি এক্সপেন্স চার্জ করলাম এবং অ্যালাউন্স বাড়াইলাম, এটার জন্য কি আমি রিসিভেবল কমাইছি? কমাইনি। কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই টাকাটাও আমার না পাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে কি হবে, ব্যালেন্স শিটের ক্ষেত্রে যেটা হয়, রিসিভেবলের থেকে ওই টাকাটা বাদ দিয়ে দেখাইছে, ঠিক আছে? এটাও করা যায়, অথবা এটার লাইবিলিটি সাইডেও দেখাই দিয়ে। ওকে ওকে স্যার। মানে লাইবিলিটি সাইডে দেখাই দিলে স্যার এটা তো অনেকটা যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটসটা তো স্যার ট্রেড রিসিভেবলের একটা ওয়ান কাইন্ড অফ কন্ট্রা অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা করা যায়, লাইবিলিটি সাইডেও দেখাই দেওয়া যায়। আর আপনার পরীক্ষায় ফরম্যাট দেওয়া থাকবে, আপনি যেখানে দেখবেন যদি এরকম লেখা থাকে তা আপনি এরকম লিখে দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি নিচে লেখা আছে তাহলে নিচে দিয়ে দিবেন। ওকে, বুঝতে পারছি স্যার। জার্নাল এন্ট্রি তো আপনি ক্লিয়ার। সো এটা তো প্রেজেন্টেশন, ক্যাপিটাল যা ছিল তাই, এই যে ইরিমুভেবল যা ছিল তাই। একটা জিনিস খেয়াল করেন, এই যে নিচে একটা কথা বলা ছিল না যে নো ডিভিডেন্ড ওয়াজ ডিক্লেয়ার্ড এন্ড পেইড, হ্যাঁ, যার কারণে কি হইছে, আমরা কিন্তু কোনো ওই যে নাইলে পরে ইরিমুভেবল এর ক্ষেত্রে ওইটার হিসাব করতাম এবং ওইটারে পে দেখাইতাম। ওকে, তাহলে স্যার জার্নাল এন্ট্রি আসতো ডিভিডেন্ড পেইড ডেবিট, ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড ক্রেডিট। হ্যাঁ, ডিভিডেন্ড পেইড না, যদি ডিক্লেয়ার করতো তাহলে পরে ওইভাবে আসতো, পেইড করলে পেইডের মতন করে আসতো। এটা তো দেখাইছি আগের দিন, দেখাইছি না? জি স্যার। তো সেক্ষেত্রে কিন্তু ইনকাম স্টেটমেন্টে কোনো হিট পড়তো না, পড়তো ডাইরেক্ট যায় রিটেন আর্নিংসে। রিটেন আর্নিংস। ওকে,
স্টেটমেন্ট অফ প্রফিট আর লস। ওকে, ওকে স্যার। তো এইবার দেখেন রিভ্যালুয়েশন রিজার্ভ ওই যে বাড়ছে বাড়ছে বাড়াই স্যার। দিছি, ঠিক আছে। জি স্যার। তারপর রিটেন আর্নিংস, রিটেন আর্নিংসও ওই যে- বাড়ছে আগেরটা, আর পিএল অ্যাকাউন্ট থেকে প্রফিট সহ হ্যাঁ। বাড়ছে। সো আগের বছরের শুরুটা চলে আসছে এই যে টিভির থেকে, ওই জি স্যার। ঠিক আছে। জি আর স্যার। এই প্রফিট এই বছর ইনকাম স্টেটমেন্ট থেকে আসছে না, ওই দেখেন আসছে, ইনকাম স্যার। স্টেটমেন্ট থেকে, এই যে ইনকাম স্টেটমেন্ট থেকে নিয়ে আসছে। ওকে, ওকে স্যার। তো সেক্ষেত্রে আমার রিটেন আর্নিংস এটা চলে আসছে। আর নন কারেন্ট লাইবিলিটিস, নন কারেন্ট লায়াবিলিটিস স্যার এটা বোধহয় সেমই আছে, আগে যা ছিল এখনো তাই সম্ভবত, দেখেনি ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স ওটা স্যার সেমই স্যার, ওটাতে কোনো ইয়ে নাই। 6% ডিবেঞ্চারস। হ্যাঁ 1 লাখ। 6% ডিবেঞ্চার, এটা যা ছিল ভ্যালু তাই, কিন্তু তাই আছে। 6% এর জন্য যে 30 টাকা সেটা তো আমি নিয়ে আসছি পেবলের ভিতর নিয়ে আসছি না। পেয়েবলের মধ্যে নিয়ে আসছি স্যার। সো ট্যাক্স পেবল আর ট্যাক্স পেবল, এই যে ট্যাক্স পেবল কোনটা, ওই যে স্যার এটা হচ্ছে 750 ওই যে ট্যাক্স এক্সপেন্স, ট্যাক্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট, যেটা? ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট। হ্যাঁ 6 এটা নাম্বার নিয়ে আসছি। 7 নাম্বার জার্নালটা। ওকে, সো আপনাদের পরীক্ষার সময় এরকম আসতে পারে, পার্ট বাই পার্টও আসতে পারে, ফুল ফরম্যাটে এসেও ওই জায়গায় মার্ক অ্যালোকেশন থাকতে পারে। ওকে, সো গো ফর দ্য প্রিপারেশন। স্যার এরকম এখন যেটা দেখালেন স্যার, এরকম লেন্থে যদি আসে তাহলে কি এরকম একটা লেন্থে আসবে না, আমি তো আগেই বললাম এত লেন্থে আসবে না। আপনাকে একটা অথবা দুইটা পার্ট করতে বলতে পারে, বুঝতে পারছি স্যার। তাহলে সেক্ষেত্রে একটা মার্কের রেঞ্জ ওইভাবেই থাকবে, 20, 25, 30 এরকম থাকবে, ঠিক আছে। জি স্যার। ওকে, বাট আপনি ক্যালকুলেশন গুলো ভালো করে বুঝেন তাহলে হবে। সো না মানে এটা দিয়ে আমরা আসলে শেষ করে দিতে যাচ্ছিলাম যে এই লিমিটেড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 11 নাম্বার চ্যাপ্টার। ইজ দেয়ার এনি কোশ্চেন রিলেটিং টু চ্যাপ্টার 11? স্যার আমার কোনো কোশ্চেন নাই পার্সোনালি, আমি মিউটে না, গেলাম। অন্য কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আমরা দেখতেছি 81 জনের মতো পার্টিসিপেন্ট, কিন্তু অনেকেই রেসপন্স করতেছে না, শুনতেছে কি না শুনতেছে। স্যার কোশ্চেনস নাই স্যার, এক্সেল কপিটা দিয়ে দিলে তাহলে ভালো তারও। হ্যাঁ বুঝিনি ভাই, কি আগে বললেন? দেওয়া আছে। মানে এই এক্সেল কপিটা মেইল করে চাইতেছে ও স্যার সবাই। এক্সেল কপিটা আছে, এক্সেল কপিটাই দিয়ে দিব। স্যার এক্সেল কপিটা দিলে একটা সমস্যা আছে, কারণ হচ্ছে স্যার এক্সেল কপিটা যদি আপনি দেন তাহলে শিখবে না, তারা শেখে নাই। না, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। থিংক অ্যাবাউট ইওর ওন সেলফ, বুঝছেন? কিছু কিছু ক্ষেত্রে স্বার্থপর হইতে হয় ভালো। আপনি আপনার চিন্তা করেন, অন্যরা যেটা করবে আপনি তাদের একবার স্মরণ করাই দিলেন, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ জি স্যার। বাট থিঙ্ক পজিটিভ, করবে কি করবে না সেটা তো সবাই যার যার ভালো তো সবাই বুঝে না। এখন সবাই ম্যাচিউর, প্রফেশনাল লেভেলে পড়াশোনা করতেছে, তার মানে কি অল আর মানে আমরা কি ধরে নিব যে সবাই ম্যাচিউরড এবং তারা রিজনেবল নলেজ তাদের আছে টু আন্ডারস্ট্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে কি বলে। এই যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করলাম বা যেগুলো আমরা করি, অডিট করি কিংবা যারা প্রিপেয়ার করে ম্যানেজমেন্টের থেকে, সো এইগুলো কি মানে ইনফরমেশন দেওয়ার জন্য, তাই না? এবং ইনফরমেশন গুলো কি স্ট্রাকচার্ড ওয়েতে দেওয়ার জন্য, যাতে ইউনিভার্সালি আন্ডারস্ট্যান্ডেবল হয়। সো ইউনিভার্সালি আন্ডারস্ট্যান্ডেবল হলো যে আমি যেটা অ্যাসেট বলতেছি, ইউএস এর কেউ একজন অ্যাসেট বলবে, ওই ঘানার একজন অ্যাসেট বলবে, মানে ইউনিফাইড ফরম্যাটে কিন্তু যাচ্ছে এই আইএফআরএস এর কারণে, তাই না? এখন কথা হলো ইউনিফাইড ফরম্যাট তো আমরা দিলাম, কিন্তু এটা কি যে কেউ কারোর কাছে দিলে বুঝবে? খুব ইজিলি বুঝবে? সেক্ষেত্রে বলা আছে তার মিনিমাম রিজনেবল নলেজ থাকতে হবে। রিজনেবল নলেজ বলতে কি বোঝায়? রিজনেবল নলেজ বলতে এটাই বোঝায় যে আইএস আইএফআরএস বলতে কি এবং এই ইনফরমেশন, এর অ্যাসেট কি, লায়াবিলিটি কি, এগুলো কি বোঝায় এই সম্পর্কে তার ধারণা থাকতে হবে। নইলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে ইনফরমেশন দেয়, এই ইনফরমেশন কিন্তু সবার জন্য বললেও এটা সবার জন্য না। কারণ হলো ওই জায়গায় একটা কথা বলা আছে যে রিজনেবল নলেজটা থাকতে হবে এই সম্পর্কে, বুঝতে পারছেন? জি স্যার। তো লিমিটেড কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা বোধহয় এই চ্যাপ্টারটা শেষ করে দিব। আপনারা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি মার্ক করে রাখছি। হ্যাঁ বলেন না ভাই। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এখানে স্যার ক্যারিং অ্যামাউন্টটা একটু বোঝাবেন? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে ক্যারিং অ্যামাউন্ট, জি স্যার। এটা তো ক্যারিং অ্যামাউন্ট কি ওপেনিং যে কস্ট থাকে অথবা রিভেলেড ভ্যালু থাকে, সেখান থেকে যদি আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে পরে ক্যারিং অ্যামাউন্ট। এই যে দেখেন, তো শুরুরটা শুরু, শেষেরটা শেষে। এই যে দেখেন, এই যে এইটারে কি করছি,
এটা মাইনাস এটা হবে আর কি, মাইনাস দিয়ে হয় না, ডাইরেক্ট লেখা হয়েছে। সো এটাতে কি আছে দেখেন, এই যে ওপেনিং কস্ট আর ভ্যালু যেটা, তার থেকে ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয়েছে। তো ল্যান্ডের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে না, থাকে? এবার এটা দেখেন, ল্যান্ডের কোনো এই যে দেখেন। ডেপ্রিসিয়েশনই থাকে না স্যার। হ্যাঁ, ল্যান্ডের ডেপ্রিসিয়েশন থাকে না, এই জন্য তো জায়গায় রিভ্যালুয়েশন হয়েছে, বাড়ছে আরো 300 টাকা, তাই না? এই জায়গা দেখেন, এই যে কি জন্য ছিল, এই জায়গা দেখেন 20,000 টাকা ছিল, তাই না? 20 লাখ, 20 লাখ 20 লাখই তো, হ্যাঁ 20 লাখ। এই 20 লাখ টাকা ছিল ওপেনিং ভ্যালু, আর ওপেনিং ডেপ্রিসিয়েশন ছিল কত টাকা? 9 লাখ। বাদ দিয়ে দেখেন ওপেনিং ক্যারিং অ্যামাউন্ট কত টাকা ছিল? 11 লাখ। আমরা তো জানি, এটা জানি না যে কস্ট আর রিভ্যালুয়েড ভ্যালু থেকে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে ক্যারিং অ্যামাউন্ট পাই। ওকে, সো ক্লোজিং এর ক্ষেত্রেও তাই, দেখেন ওই যে ক্লোজিং এই ভ্যালু, এর থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছি, বাদ দিলে ক্লোজিং ভ্যালু পাইছি। আর আমি এই জায়গায় কি করছি, টোটালে করছি জিনিসটা, এই আর কিছু না। বুঝতে পারছেন? সো আপনাদের একটা জিনিস বলি, এই যে রাইট ইস্যু, বোনাস ইস্যু, তারপরে এই যে রিডেমেবল প্রিফারেন্স শেয়ারস, কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ, তারপরে নন কারেন্ট লায়াবিলিটিস, ডেট ক্যাপিটাল, এগুলো দেখেন, প্রভিশন ফর ট্যাক্স, আর এই যে প্রভিশন যেগুলো করলাম এগুলো দেখেন। আর কোনো ইস্যু বোধহয় এখানে নাই ওইভাবে। তারপর আপনারা প্র্যাকটিস করবেন, সো দ্যাট উড বি গুড। ওকে, আর তারপরে যে ডিভিডেন্ডের যে ইটা বলছিলাম, ওইটা একটু ইম্পর্টেন্ট, সো এটা দেখবেন জার্নাল গুলো, যে ডিভিডেন্ড পে করলে কোন সময় কিভাবে ই করতে হয়। শেয়ার প্রিমিয়ামে ই করলে কিভাবে হয়, জার্নাল এন্ট্রি। তারপরে তারপর সে ইস্যু ক্যাপিটালটা কিভাবে যায়, হ্যাঁ এগুলো একটু দেখেন। আর কি আছে, প্রভিশন ফর ট্যাক্স তো আমরা দেখলামই, ওই যে প্রভিশন 7,500 টাকা প্রভিশন করলাম না, ওইটাই লায়াবিলিটি হিসেবে ক্রিয়েট হয়। বইয়ের অঙ্কগুলো যেগুলো আছে ছোট ছোট, এগুলো দেখেন। আর ওই যে ট্যাক্স এক্সপেন্স একজন জিজ্ঞেস করছিলেন, সো জার্নাল এন্ট্রি দিলে আমি কি দিব, তখন আমি লিখবো যে ট্যাক্স এক্সপেন্স ডেবিট আর ট্যাক্স পেবল ক্রেডিট, অথবা প্রভিশন ফর ট্যাক্স। যদি প্রভিশন করি তাহলে প্রভিশন ফর ট্যাক্স, ঠিক আছে? আর যদি ডাইরেক্ট পেবল হয় তাহলে পেবল করব। যখন আবার পেমেন্ট করব তখন আমি কি করব বলেন তো? ট্যাক্স পেবল ডেবিট, ট্যাক্স পেবল ডেবিট আর ক্যাশ অ্যাট ব্যাংক ক্রেডিট, হ্যাঁ ক্যাশ অ্যাট ব্যাংক অথবা অ্যাকাউন্টস রিসিভেবল, মানে যেভাবে হোক আর কি পে করব। রিসিভেবল হবে কেন, কি বলেন? মানে ক্যাশ অ্যাট ব্যাংক ক্রেডিট, স্যার সরি স্যার, ক্যাশ অ্যাট ব্যাংক, হ্যাঁ। ওকে, সো অনেক সময় হয় প্র্যাকটিক্যাল সিনারিও খেয়াল করে, যে আমি রাখলাম হলো প্রভিশন রাখছি 7,500 টাকা, 7,50,000 টাকা, কিন্তু ট্যাক্স অফিসে যাই আমার হয়তো দিলাম ওই বছর ট্যাক্স হইলো, সেই হিসাব কিতাব করে দেখলো 7,80,000 টাকা অথবা 7,20,000 টাকা। কম হইতে পারে, বেশি হইতে পারে না? হতে পারে কম বেশি হইলে বাকিটুক কি হবে, ওই ইয়ারের এক্সপেন্স হিসেবে যাবে, যে ইয়ারের হিসাব হবে সেই ইয়ারের এক্সপেন্স হিসেবে যাবে, এবং সেই ইয়ারের পেবল হিসেবে যাবে। ওকে ওকে স্যার। সো আইএস 1 এই যে আমাদের জন্য, আর এই যে চেঞ্জেস আইএস 8 সম্পর্কে বলছি, যে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস এন্ড ইরোর। হ্যাঁ, সো অ্যাকাউন্টিং পলিসি যদি চেঞ্জ হয়, পলিসি কি চেঞ্জ হইতে পারে, যে আমার ডেপ্রিসিয়েশন মেথড ছিল স্ট্রেট লাইন, আমি এখন করব রিডিউসিং লাইন, করতে পারি না? প্রুডেন্সিয়াল ব্যালেন্স, এটা কি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ, অ্যাকাউন্টিং পলিসি স্যার। চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস কি চেঞ্জ হইতে পারে? এস্টিমেট হলো আমি ধরছিলাম যে এই অ্যাসেট হতে পারে, এই অ্যাসেটের ভ্যালু, ইনভেন্টরি ভ্যালু ধরেন যে ইনভেন্টরি ভ্যালু না, অ্যাসেটের ভ্যালু ধরেন যে এই অ্যাসেটটা ইউজফুল লাইফ যাবে আমার 10 বছর, কিন্তু এখন এসে বলতেছি না এটা 5 বছর যাবে। সো দ্যাটস দ্য চেঞ্জ অফ অ্যাকাউন্টিং এস্টিমেটস। এন্ড ইরোর্স হইলে পরে কি হইতে পারে, আমি একটা জার্নাল দিছি, সো আপনারা বোধহয় ইরোর্স অফ কমিশন, কম্পেনসেটিং ইরোর্স, এগুলো দেখছেন না? দেখছেন না এগুলো? জি স্যার, কিছু কিছু দেখছি স্যার। হ্যাঁ, সো ওই সাদমানি স্যার তো ওনার কভার করার কথা ছিল, সো আমরা ওইটা না আলোচনা করি। সো ইরোর্স অফ কমিশন যদি এরকম থাকে, কিছু ইরোর থাকে যে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট থাকে, আর কিছু থাকে যে প্রসপেক্টিভ ইফেক্ট। সো যেটা যখন থাকবে ওই অনুযায়ী যদি কোনো থাকে তাহলে সেই রিপ্রেজেন্টেশন দেয়া লাগবে। হয় না এরকম যে আমার কিছু ক্ষেত্রে স্যার ডিফারেন্সটা ফিগারটা অ্যাডজাস্ট দিতে হয়, কিছু কিছু হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট দিতে হইলে পরে সেটা আবার ডিসক্লোজার দিতে হয়। ওকে, ডিসক্লোজার দিতে হয় সো নোটে। এইটা কততে বলা আছে আইএস 8 এ, অ্যাকাউন্টিং চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস এন্ড ইরোর। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনাকে কি হইতে হবে,
honest and thoughtful, transparent and adaptable, legally compliant and consistent. এই যে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ বা অ্যাকাউন্টিং এস্টিমেটের ক্ষেত্রে কি করতে হবে? ইচ্ছা হইলে পলিসি চেঞ্জ করে দিবেন, এই বছর মনে হইলো এটা দিলে কস্ট বাড়বে, বাড়াই দিলেন, সামনের বছর মনে হইলো এটা দিলে ইনকাম এক্সপেন্স কমবে, কমাই দিলেন, হবে না। সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জেস, অ্যাকাউন্টিং পলিসিস এন্ড চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং এস্টিমেটস এন্ড ইরর অ্যাজ পার IAS 8, এটা যদি আপনাকে করতে হয় তাহলে কয়েকটা জিনিস আপনাকে ফলো করতে হবে। সেটা হলো আপনাকে অনেস্ট এবং থটফুল হইতে হবে, ট্রান্সপারেন্ট এন্ড অ্যাডাপ্টেবল হইতে হবে, লিগালি কমপ্লায়েন্ট হইতে হবে এবং কনসিস্টেন্ট হইতে হবে। ঠিক আছে, তাহলে আপনি করতে পারবেন না। দ্য ইনকাম স্টেটমেন্ট যেগুলো আছে এগুলো স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো সেক্ষেত্রে আপনাদের বলছি আমরা এখন ক্যাশ ফ্লোতে চলে যাব পরের ক্লাসে ক্যাশ ফ্লোতে। তো সেক্ষেত্রে আপনারা দেখেন যে এই যে রেভিনিউ, এর ক্ষেত্রে কিভাবে হয় এটা খেয়াল করে দেখেন। রেভিনিউ লেস কস্ট অফ সেলস, আমরা কি পাই? গ্রস প্রফিট। সো আদার ইনকাম যদি থাকে সেটা অ্যাড করি, তো এরপরে কি থাকে? ডিস্ট্রিবিউশন কস্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো বাদ দিই, তাহলে আমরা কি পাই? প্রফিট ফ্রম লস ফ্রম অপারেশন। এখান থেকে ফাইন্যান্স কস্ট বাদ দিই, আমরা কি পাই? প্রফিট বিফোর ট্যাক্স। তো এখান থেকে ইনকাম ট্যাক্স এক্সপেন্স বাদ দিই, প্রফিট আফটার ট্যাক্স অথবা প্রফিট ফর দ্য লস ফর দ্য ইয়ার, ওকে, অথবা ফর দ্য পিরিয়ড। সো এই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখেন, এই রেভিনিউ যে এইটা আছে, এই যে রেভিনিউ, তাই না? জি স্যার। সো রেভিনিউ তো হয় বিভিন্ন কোম্পানির, তো রেভিনিউ একটা পার্ট। সো রেভিনিউ রিকগনিশনের ক্ষেত্রে কি বলা আছে? IFRS 15, IFRS 15 এ বলা আছে না? কি নাম IFRS 15 এর? যে রেভিনিউ ফ্রম কন্ট্যাক্ট উইথ কাস্টমার্স, রেভিনিউ ফ্রম কন্ট্যাক্ট উইথ কাস্টমার্স। সো এই ক্ষেত্রে পাঁচটা জিনিস বলা আছে, 5 স্টেপের যে আইডেন্টিফাই করার কথা, 5 স্টেপ মেথড আছে না? সো 5 স্টেপ মেথড মনে আছে আপনাদের? বলতে পারবেন কেউ? এই অডিট করেন, ই করেন, ইনকাম রেভিনিউ ইনকাম স্টেটমেন্ট অডিট করে চলে আসেন, তো রেভিনিউ কিভাবে হইলো কিনা, রিকগনিশন প্রপারলি করছে কিনা, এটা কিভাবে বুঝেন? সেই জন্য 5 স্টেপ প্রসেস গুলো আপনারা ফলো করবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভালো করে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে কি বলা আছে? আইডেন্টিফাই কন্টাক্ট উইথ এ কাস্টমার্স, আইডেন্টিফাই দ্য পারফরম্যান্স অব্লিগেশনস। হ্যাঁ, তারপরে কি আছে? ওই ডিটারমিনেশন অফ দ্য ডিটারমিনেশন অফ প্রাইস স্যার। হ্যাঁ, প্রাইস, এবং সেটাকে কি করতে হবে? অ্যালোকেট করতে হবে প্রপারলি, এবং যদি কন্ট্রোল ওভার মানে ওই যে অব্লিগেশনটা ছিল সেটা স্যাটিসফাই করতে হবে, তাহলে পরেই আমি রেভিনিউ রিকগনাইজ করতে পারবো। এই 5টা প্রসেস আর কি ফলো করতে হবে। হ্যাঁ, সো ফরম্যাট তো আপনাদের দেখাইলে আমি, সো আপনারা এখন হোপসো আপনারা পারবেন। সো এই ইম্পর্টেন্ট যে ইস্যুগুলো ছিল সেগুলো বলার চেষ্টা করছি, ওকে। আর চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোনো ইস্যু এভাবে নাই, সো আপনারা প্র্যাকটিস করবেন, হোপ ফর দ্য বেস্ট। আমরা বোধহয় পরের চ্যাপ্টারে চলে যাই। আমাদের কি ব্রেক দরকার আছে নাকি আমরা কন্টিনিউ করে যাই? ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, 15 মিনিট ব্রেক দিতে হবে স্যার। 15 মিনিট ব্রেক, ওকে। 8:45 15 আসেন। মিনিট নাতে আমরা 10 মিনিট নিই, আমরা পরের দিকে দরকার হলে 5 মিনিট আগে কি করব। হ্যাঁ, তাহলে স্যার আমরা 8:40 এ ব্যাক করি স্যার। 8:40 এ এখন স্যার 8:28 বাজে। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে 8:40 এর সময় আমরা আবার শুরু করি। ওকে স্যার। ঠিক আছে, ওকে। আমরা থাকি এভাবে, কিন্তু শুরু করি এভাবে। ওকে স্যার। Recording stopped.
distinguished presence, I would like to highlight a few words on